আচ্ছা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আজকে যেটা করব সেটা হচ্ছে একটা ছোট চ্যাপ্টার, খুব বেশি বোঝার নেই এখানে, আপনারাও বলতে পারবেন সবাই। আচ্ছা, টিএলএম আমরা কেন ব্যবহার করি? টিএলএম স্যার আমরা ওই কেন ব্যবহার শিশুদের করি? মানে হ্যাঁ, বলুন। স্যার শিশুদের যাতে পড়াশোনার প্রতি অ্যাট্রাকশন ভালো হয়, মানে দৃষ্টি আকর্ষণ বেশি করে, সহজেই তারা মনে রাখতে পারে। আর পড়ানোটাও শিক্ষকদের পক্ষেও মানে বেশি একটু সহজ হয় আর কি। বাস্তব উদাহরণ দিয়ে দেখালে আর কি টিএলএম ব্যবহার করি। টিএলএম এর পুরো প্রাণবন্ত নামটা হয় কি? পড়াশোনাটা। স্যার টিএলএম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, মানে শিক্ষা সহায়ক উপকরণ। টিচিং লার্নিং মেটেরিয়াল, বা এটাকে আমরা টিচিং এইডস বলি। টিচিং এইডস। এই টিচিং এইডস কত রকমের হয়? সাধারণত 3 রকমের হয়, তাই তো? একটা হচ্ছে ভিজুয়াল, বা যেটাকে আমরা বলি দৃশ্য, বাংলায় লিখে দিই দৃশ্য প্রদীপন। 2 নম্বর হচ্ছে শ্রাব্য, তালবস্যয় রফলা আকার বয় জফলা, শ্রাব্য প্রদীপন। আর 3 নম্বর আমরা এটাকে কি বলবো? দৃশ্য শ্রাব্য। দৃশ্য শ্রাব্য প্রদীপন। তাহলে দৃশ্য প্রদীপন কোনগুলো? দর্শন ভিত্তিক যেগুলো, সেগুলো কি কি? চার্ট মডেল। পাঠ্যপুস্তক, চার্ট মডেল। ব্ল্যাকবোর্ড, চার্ট, মডেল, মান হ্যাঁ, মানচিত্র, তারপরে ফ্লানেল বোর্ড। আমরা বলতে পারি, প্রথমেই বলতে পারি যেটা, সেটা হচ্ছে পাঠ্যপুস্তক, তাই তো? এটা একটা টিএলএম, হ্যাঁ স্যার। পাঠ্যপুস্তক। 2 নম্বর আমরা বলতে পারি ব্ল্যাকবোর্ড। যে ব্ল্যাকবোর্ডকে বাংলায় কি বলে? কৃষ্ণফলক। কৃষ্ণফলক। হুম, কৃষ্ণফলক। কৃষ্ণফলক মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। 3 নম্বর আমরা বলতে পারি, মনে করুন চার্ট। 4 নম্বর বলতে পারি মডেল। 5 নম্বর বলতে পারি মনে করুন প্রক্ষিপ্ত চিত্র, যেটাকে আমরা বলি প্রক্ষিপ্ত, যেটা ওই প্রজেক্টরের মাধ্যমে করায় না, কোনো হ্যাঁ স্যার, পর্দায় প্রজেক্টর ফেলা হয়, চিত্র। পর্দায়, সেটাকে বলা হয় প্রক্ষিপ্ত চিত্র। সেটা 2 রকমের হতে পারে, একটা চলমান হতে পারে, একটা স্থির হতে পারে, দুটোই হতে পারে। স্থির প্রক্ষিপ্ত চিত্র বা চলমান প্রক্ষিপ্ত চিত্র। আমরা বুলেটিন বোর্ডের ব্যবহার করি, বুলেটিন বোর্ড। আমরা যে গ্লোব ব্যবহার করি ভূগোলের ক্ষেত্রে, গ্লোব বা মানচিত্র, এগুলো সবই হচ্ছে দৃশ্য প্রদীপন। ফ্লানেল, হ্যাঁ স্যার, ফ্লানেল বোর্ড। ফ্লানেল বোর্ড, ফয়লয় আকার, ফ্লানেল, এগুলো হচ্ছে দৃশ্য। এ এ বাদেও আরো অনেক কিছু থাকতে পারে। প্রজেক্টর তো বলেই দিলাম, যদিও বুলেটিন বোর্ড বলেছি। এগুলো সাধারণত দর্শন ভিত্তিক বা দৃশ্য প্রদীপন বলা যেতে পারে এগুলো। আচ্ছা, এরপরে আমাদের যদি আমরা বলি যে শ্রবণ ভিত্তিক বা শ্রাব্য,
প্রদীপন কি হতে পারে? শ্রাব্য প্রদীপন, যেটা আমাদের শোনার মাধ্যমে আমরা যেটা আয়ত্ত করি। যেমন এখানে আমরা বলতে পারি বেতার, আমরা বলতে পারি টেপ রেকর্ডার, আর আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি গ্রামোফোন। এখন ইউজ হয় না যদিও। আচ্ছা, আর এক ধরনের আছে ভাষা শিক্ষার ক্ষেত্রে, যেটাকে লিঙ্গাফোন বলে, জানেন তো? হুম? না স্যার। এখানে কথা রেকর্ড করা হয়, ভাষা মানে সাহিত্যের যে ভাষা সেগুলো আচ্ছা, রেকর্ড করে পড়ানো হয়, শোনানো হয়। স্যার অডিও রেকর্ডার নাকি এটা? হ্যাঁ, অডিও রেকর্ডার বলা যেতে পারে। এগুলো হচ্ছে শ্রাব্য প্রদীপন। আর এবার যদি আমরা বলি দৃশ্য শ্রাব্য, তাহলে কি হতে পারে দৃশ্য শ্রাব্যের মধ্যে? স্যার টেলিভিশন, কম্পিউটার। টেলিভিশন, কম্পিউটার, পিকচার হ্যাঁ, ফিল্ম, স্মার্ট বোর্ড। ডিস্ক, ক্যাসেট, স্লাইড টেপ, মাল্টিমিডিয়া কম্পিউটার। স্যার মাল্টিমিডিয়া। আপনি যে এই পেডাগোগি থেকে করাচ্ছেন তার কিছু নোটস প্রোভাইড করছেন স্যারকে? হ্যাঁ। স্যার তো আমাদেরকে কিছুই পাঠাননি, আগের দিনে তো কিছুই পাঠাননি। কেন ওই আর ইয়েটা দেয়নি স্যার, ওই যেটা তো রেকর্ড করে দিয়েছিলাম, যেটা ভিডিওটা? না মানে আমি জিজ্ঞেস করছি আপনি কি কোনো নোটস দিচ্ছেন? হ্যাঁ, নোটস আছে তো। আচ্ছা, মানে স্যার তো আমাদের গ্রুপে কিছু প্রোভাইড করেননি, এই জন্যই মানে জানতে চাইছিলাম। স্যার ওই বই পাঠিয়ে দিয়েছে বলে আর হয়তো আর পিডিএফ পাঠাবে না। বই ওগুলো দিয়েছে না? সব বই থেকে পড়া তো। একটা বই দিয়েছে না আপনাদের? হ্যাঁ স্যার দিয়েছে। ওখানে আছে দিয়েছে তো স্যার, সব। কিন্তু এইগুলো এইগুলো স্যার স্যার আপনার সে না, যেগুলো লিখছি ওইগুলো তো রেকর্ড আছে, ওইগুলো ওখান থেকে দেখে নিলে তো সুবিধা হতো, তাই না? স্যার স্যার আপনার নোটের সঙ্গে বইয়ের একটু পার্থক্য আছে। কি পার্থক্য ওইগুলো আছে? সব পুরোনো নোটস না, এই জন্য। কি পার্থক্য আছে আবার? মানে আপনার নোটগুলো একটু ভালো বেশ আছে। নোট ভালো মন্দর বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা কতটা, ডিটেলস আছে একটু। বিষয়টা হচ্ছে কতটা প্র্যাকটিস আমরা করব, এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ আমাদেরকে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রচুর অনুশীলন করতে হবে, প্রচুর। মানে বিভিন্ন জায়গা থেকে যত প্রশ্ন পাওয়া যায় সব ধরনের প্রশ্ন করতে হবে। সিটেট রিলেটেড কোশ্চেন গুলো, বা অন্যান্য যে রাজ্যে যে টেট পরীক্ষা হয় সেই রাজ্যের টেটের কোশ্চেন গুলো যদি আমরা জোগাড় করতে পারি, সেই প্রশ্নগুলোকে সমাধান করা। মানে প্র্যাকটিসটা বেশি করতে হবে, যত মক টেস্ট দেওয়া যাবে তত সুবিধা হবে। তার সাথে তো যে ক্লাসগুলো হচ্ছে সেখান থেকে একটা আইডিয়া বা ধারণা তো তৈরি হচ্ছে। এবার এইটাকে একটু পড়তে হবে, ঘষা মাজা করতে হবে, আর তার সাথে ওই মক টেস্টটা বেশি পরিমাণে দিতে হবে, যত বেশি মক টেস্ট দেওয়া যায় আর কি। স্যার স্যার সেইগুলো ঠিক আছে, কিন্তু আপনি প্রথম দিকে যে মানে ব্যাকরণগুলো করিয়েছেন, সেই ব্যাকরণগুলো ওই বইটাতে তো নেই। এবার আপনি যেগুলো এবার করাচ্ছেন সেগুলো শোনেন, আমরা আমি একটা কথা বুঝতে বলি, পারছি, কিন্তু পরে এবার একটা কথা বলি শুনুন। আমি মানে স্যার আমাকে বললেন, এবং আমিও যেটা বিষয়টা ভেবে দেখলাম, যে ব্যাকরণ অত ডিপলি আর করার দরকার নেই। কারণ বেশি ডিপলি করতে গেলে আমাদের সিলেবাস শেষ হবে না। আমি জানতাম না বিষয়টা, যে স্যার বললেন যে এটার একটা টাইম কিন্তু স্যার ডিউরেশন। 23-এর সিলেবাসটা একটু দেখবেন স্যার, ব্যাকরণ গুলো ডিপলি না করলে কিভাবে আমরা কোশ্চেন পারবো করতে? হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু কথা হচ্ছে স্যার আমাকে বললেন যে একটা টাইম ডিউরেশন আছে নাকি আপনাদের কোর্সের, মানে এই এত সময়ের মধ্যে শেষ করতে হবে, এরকম কিছু একটা ব্যাপার ট্যাপার আছে মনে হয়। না স্যার, আপ টু আচ্ছা, এক্সাম বলেছিলেন এটা তো, ঠিক আপ টু আছে, এক্সাম। কিন্তু না আমরা না যদি স্যার না, না মার্চ শিখতে এপ্রিলের কথা পারি তাহলে হ্যাঁ, ফেব্রুয়ারি মার্চের কথা স্যার বলেছিলেন, বাট নোটিফিকেশন তো স্যার অনেক দেরি আজকে আছে, 8 কোনটা ডিগ্রি আসবে পড়াচ্ছেন না। একটু বলবেন? আমি সবে জয়েন করতে পারলাম। টিএলএম। টিএলএম। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, যেহেতু আপনাদের ওই সময় বলে দিয়েছে তো, সেই জন্য হয়তো আম, ইয়ে করছে না, মানে বেশি টান মানে। স্যার পেডাগোজি গুলো তো স্যার এমনি রেডি করা যায়।
স্যার কারণ অন্যান্য পেডাগজি সাবজেক্টের গুলো সাথে স্যার আপনি রিলেটেড দুটো করে হচ্ছে। নিয়ে নেবেন তাও ঠিক আছে, যেদিন নেবেন হ্যাঁ, ছোট কিন্তু ছোট টপিক ব্যাকরণটা নেবেন, স্যার কিন্তু আমাদের একটু খুবই হ্যাঁ কাঁচা ব্যাকরণটা আছে স্যার, ডিপলি ওটা পড়াবেন। করলে আমাদের ভালো হতো। আচ্ছা, কার কথা শুনি বলুন তো? স্যার বলছি পেডাগজিটা দুটো টপিক ছোট থাকলে করিয়ে দেবেন, কিন্তু ব্যাকরণটা ডিপলি করাবেন, কারণ 23 সালে যেভাবে কোশ্চেন দিয়েছে ওরকম ব্যাকরণ দিলে স্যার করা তো মুশকিল না, যদি আমরা ভালো করে না ব্যাকরণটা শিখতে পারি। স্যার আমরা হ্যাঁ স্যার, যেটা আমরা চাইছি সবাই মানে স্যার সেরকম স্ক্রিনের উপরটা যদি একটু তুলবেন। ব্যাকরণটা থাকে, 3টে করে নিয়ে নিন, তাও আমাদেরকে গ্রামারটা একটু ডিপলি ভালোভাবে বোঝান করান। কিন্তু একটা কথা আচ্ছা আমি স্যার, বলি, হ্যাঁ। একটা কথা বলি, সেটা হচ্ছে যে স্যার আমাকে বললেন যে ফেব্রুয়ারি পর্যন্ত নাকি আপনাদের ডিউরেশন আছে, আমি জানি না। তো আমি যদি ধরি তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত আর 10টা ক্লাস আমি পাবো, 10টা কি 12টা ম্যাক্সিমাম। তো 12টা ক্লাসে আমি যদি ব্যাকরণ ডিপলি পড়াই তাহলে কি সিলেবাস শেষ হবে? ওটাও তো একটা বিষয়। এবার সিলেবাস শেষ করতে না স্যার একটা পারলে, কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, স্যারকে জিজ্ঞেস করেছিলাম, তো স্যার বলেছিলেন যে কথা যেহেতু আছে যে একটা মার্চে আমাদের পরীক্ষা হতে পারে, হুম। তো সেক্ষেত্রে তার আগে মানে শেষ করাটাই মেন উদ্দেশ্য আর কি, এই হ্যাঁ হিসেবে হ্যাঁ আর হ্যাঁ, কি বলা সেটাই হচ্ছে। বলেছেন আমাকে, যে শেষটা তো করতে হবে সিলেবাস, তাই না? কিন্তু হ্যালো স্যার স্যার। পরীক্ষা তো হচ্ছে না, কারণ নোটিফিকেশন তো এখনো আসেনি, তার মানে মার্চে নিশ্চয়ই এত তাড়াতাড়ি হট করে পরীক্ষা হয়ে যাবে না। না, বলা যায় না, আবার এদের ব্যাপার স্যাপার তো না, আলাদা। যেহেতু আবার ভোট আছে 26-এর, তো 26-এর ভোটের জানুয়ারিতে আগে। নোটিফিকেশন আসার কথা কোর্টের আছে। অর্ডার আছে, মার্চের মধ্যে নিতে হবে পরীক্ষা। হ্যাঁ, হাইকোর্টের অর্ডার আছে। এবার কথা হচ্ছে যে যদি জানুয়ারি মাসে নোটিফিকেশন দেয় তাহলে মার্চ মাসে পরীক্ষা হতেও পারে, বলা তো যায় না। সেই জন্য স্যার স্যার বলছে। অলরেডি বাংলা পেডাগোজি অনেকগুলোই হয়ে গেছে, আর বাংলা পেডাগোজিতে বেশিও নেই। আপনি অলরেডি 3-4টা করিয়েই দিয়েছেন। তো রেগুলার ক্লাসও তো স্যার হচ্ছে না, কদিন অফ গেছে, না হলে তো স্যার অনেকটা এগিয়ে যেত। আমার একটা বন্ধ গেছে, একটা গত বৃহস্পতিবার, না তার আগের বৃহস্পতিবার যেন। না না স্যার, আপনার শুধু একটা গেছে, সেটা আগের আগের বৃহস্পতিবার, ওই দিনটা। হুম, আমি মনে আছে আমার। আর স্যার একটু অ্যান্সার কিটা পাঠিয়ে দেবেন না স্যার, ওটা অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, সে স্যার আমাকে মনে করায়নি, আমি পাঠিয়ে দিয়েছিলাম মনে হয় আমি নাকি। আমি এভরি উইক স্যারের সাথেও কথা বলি, স্যার বলেন আপনাকে বলতে, তারপর আমি আপনাকে বলি, আপনি বলেন দিয়ে দেবেন, তারপরে হয়তো কোনো কারণে একটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আপনাকে আমি আগের সপ্তাহে বলেছিলাম, তার আগে যেদিন আপনি তার আগের আগের সপ্তাহে যেদিন ক্লাস হলো ওদিন বললাম, আবার এই দিন আমি মানিক স্যারকে বললাম, মানিক স্যার বললেন আপনার সাথে কথা বলতে। তা স্যার তো আমার সাথে ফোনে কথা বলেন, তো আমাকে তো বলেনি, একবারও ভুলে গেছেন হয়তো। না স্যার, কালকে যে আমরা ইংলিশ ক্লাস করলাম তখন স্যার, কাল না পরশু, তখন স্যার বললেন যে আপনাকে জানাতে, আপনি তাহলে দিয়ে দেবেন, দিয়ে ঠিক দেবেন আছে, আর কি তাহলে ওই যে আমি ক্লাস। দিয়ে দেবো, কি স্যারকে দিয়ে দেবো তো? তাই হয়তো হবে, কেননা আপনাকে জানাতে বলেছে, কেননা আপনারা তো ডাইরেক্ট টেক্সট করতে পারবেন না গ্রুপে, তো স্যার বলেছেন আপনাকে জানাতে। হুম, ঠিক আছে, অসুবিধা নেই, দিয়ে আপনি দেবো। তো দিয়ে দেবেন স্যার, ওটা যেহেতু অনেকদিন হলো আমি মেলাতে পারছি না। হ্যাঁ, আবার তো মনে হয় পরের সপ্তাহে আরেকটা পরীক্ষা আছে না? হ্যাঁ স্যার, ওটা পরীক্ষাটা তো সব সাবজেক্টেরই আছে, এবার আপনারটা যদি মেলাতে না পারি, ওটা আপনি দিয়েছিলেন, ওটার আগে কি আর কিছু দিয়েছিলেন, যেহেতু আমি লেটে ভর্তি হয়েছি? না, একটাই হয়েছিল। হ্যাঁ স্যার, ওটারই তাহলে বলছি। ঠিক আছে। হুম। দেখুন, সক্রিয়তা ভিত্তিক উপকরণ, এর মধ্যে এই তিনটে উপকরণ ছাড়াও, মানে এই তিনটে প্রদীপন ছাড়াও আমরা এগুলোকেও টিএলএম এর মধ্যে ধরতে পারি। যেমন এডুকেশনাল ট্যুর আছে, অ্যাক্টিং আছে, অভিনয়, এটাও এক এক ধরনের টিএলএমই বলা যায়। আর স্বয়ং শিক্ষণমূলক উপকরণ, এর মধ্যে আমরা কম্পিউটারকে ফেলতে পারি। স্বয়ং শিখন মানে এখানে কম্পিউটার জানা থাকলে নিজে নিজেও এটাকে ব্যবহার করে করা যায়। কম্পিউটার বা স্মার্ট মোবাইল যেগুলো রয়েছে সেগুলোর ব্যবহার করে আমরা শিখতে পারি। তো সেগুলো একটা টিএলএম। তো এখানে আমি মোবাইল লিখে দিচ্ছি, এটার স্যার ভালো। এটা কি ওই সক্রিয়তা ভিত্তিক উপকরণের মধ্যেই না আলাদা? এটা আলাদা, স্বয়ং শিখন আলাদা, আর সক্রিয়তা ভিত্তিক আলাদা। সক্রিয়তা বলতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা হয়, যেমন ভ্রমণ আছে, অভিনয় আছে, বা মনে করুন এখানে আমি যদি বলি ডিবেট কন্টেস্ট, ডিবেট,
এটাও একটা উপকরণ, সক্রিয়তা ভিত্তিক। তো তারপরে মনে করুন ওই যে বক্তৃতা দেয় না, বক্তৃতা, ওটাও এক ধরনের সক্রিয়তা ভিত্তিক উপকরণ। আর স্বয়ং শিক্ষণমূলক উপকরণ হচ্ছে কম্পিউটার, মোবাইল, যেগুলো একা একা আমাদের শিখতে সাহায্য করে। আমার কারোর প্রয়োজন নেই, আমি একাই শিখছি, সেক্ষেত্রে আমাদের এটার প্রয়োজন হয়। তো এইগুলো হচ্ছে আহ, উপকরণ মানে প্রদীপন। এ বাদেও আরো আমরা বলতে পারি যে 2D প্রদীপন আছে আর 3D প্রদীপন আছে। 2D মানে 2 ডাইমেনশনাল প্রদীপন। এটা আলাদাভাবে আমরা ভাগ করতে পারি জ্যামিতিক আকারের উপরে নির্ভর করে, মানে জিওমেট্রিক যে আকার আকৃতিগুলো আছে তার উপরে, যেমন দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক উপকরণ, দ্বিমাত্রিক উপকরণ বা প্রদীপন। দ্বিমাত্রিক বলতে 2D। 2D যেমন আমাদের কি বলা যেতে পারে, যেমন ছবি আছে, মানচিত্র আছে, তারপরে মনে করুন পোস্টার আছে, এগুলো হচ্ছে 2D। এবার ত্রিমাত্রিক উপকরণও আছে, যেটা 3 ডাইমেনশনাল। যা 3টে মাত্রা আছে বলেই তো এদের ত্রিমাত্রিক বলে। যেমন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তো সেই জন্য এদেরকে বলা হয় ত্রিমাত্রিক উপকরণ। যেমন আমরা বলতে পারি, মনে করুন মডেল, বলতে পারি, মনে করুন চিত্র, বলতে পারি চিত্র, কোনো চিত্র হতে পারে যেটা 3D হবে আর কি। কোনো প্রতিলিপি বলতে পারি। এগুলো কিন্তু এক একটা, এগুলো জ্যামিতিক আকারের উপরে নির্ভর করে করা হয়েছে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে জ্যামিতিক আকার। টিএলএম থেকে খুব একটা বেশি উল্টোপাল্টা কোশ্চেন আসে না, এবং এটা সহজই একটা চ্যাপ্টার। তো জ্যামিতিক আকারের উপরে নির্ভর করেই ভাগগুলো আমরা করতে পারি। আচ্ছা, আহ, এবার আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমরা টিএলএম কেন ব্যবহার করব, টিএলএম ব্যবহার করার উদ্দেশ্যটা কি। এটা হচ্ছে এর পরের যে পার্ট, টিএলএম ব্যবহারের উদ্দেশ্য কি আছে, টিএলএম ব্যবহারের উদ্দেশ্য বা এর গুরুত্বটা কি। পাঠকে আকর্ষণীয় করার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তো? তাহলে পাঠকে আকর্ষণীয় করা, আমরা এটাকে বলতে পারি। আর কি বলা যেতে পারে, এটা হচ্ছে আমাদের কম সময়ে অনেক কিছু মানে বুঝতে, অনেক মানে গভীরে বুঝতে সাহায্য করে কি, তাই তো? তাহলে এটাকে আমরা ব্যবহার করব কেন, কম সময়ে আমরা বিষয়টা বুঝতে পারি। আর কি বলা যেতে পারে, আর কি বলা যেতে পারে, এটা ব্যবহার করলে কি হবে, এটা ব্যবহার করলে কি হবে বলুন। স্যার ওই যে বিমূর্ত যে সুসজ্জিতভাবে ক্লাসকে বিষয়গুলো পরিচালনা করা যায়। হ্যাঁ, বিমূর্ত বিষয়কে মূর্ত রূপে দান করা। এগুলো যেটা হ্যাঁ মুক্ত করে আমরা সহজেই সামনে তুলতে পারবো, তাহলে বিমূর্ত আর এর বিষয়কে, ফলে শিক্ষণটা দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ বলুন। এর ফলে ওই যে শিক্ষণটা আমাদের দীর্ঘস্থায়ী হবে যদি মূর্ত হ্যাঁ, করে তুলতে পারি আমরা। বলুন তো, শিখন দীর্ঘস্থায়ী হয়, শিখন দীর্ঘস্থায়ী হয় তার আহ, কারণ কি, শিখন কেন দীর্ঘস্থায়ী হবে? শিখন তো স্বল্পস্থায়ীও হয়, দীর্ঘস্থায়ীও হয়। তা স্বল্পস্থায়ী আহ না হয়ে দীর্ঘস্থায়ী হতে গেলে তার পেছনে কি কারণ থাকতে হবে যাতে করে সেটা দীর্ঘস্থায়ী মনোযোগ। হয়? যতগুলো বেশি সেন্স ইউজ করব আমরা তত বেশি শিকড়টা দীর্ঘস্থায়ী হবে। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে স্মৃতির ধাপ কি কি? স্মৃতি, মেমোরি। স্যার ওই যে ধারণা, পুনরুদ্যোগ, ধারণা, প্রত্যাভিজ্ঞা, এই যে এগুলো। পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা, এগুলো কি? শিখন, অবশ্যই পুনরুদ্রেক, অবশ্যই। প্রত্যাভিজ্ঞা। হ্যাঁ ওইগুলোই। পুনরুদ্যোগ মানে মনে করা, প্রত্যাভিজ্ঞা মানে চিনে না। হ্যাঁ, কিন্তু তার আগে একটা ছিল তো, সেটা হচ্ছে রিটেনশন, মানে সংরক্ষণ, ছিল না? হ্যাঁ স্যার একদম ঠিক। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ এটাই ভুলে গেছিলাম।
স্টেপ কারণ বাই স্টেপ বলতে পারিনি। আপনি যেটা শিখলেন সেটা তো আপনাকে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা ঠিকই বলেছেন, শিখনকে সংরক্ষণ করার ক্ষেত্রে টিএলএম এর ব্যবহার আছে, তাই তো? বলতে পারি নাকি? হ্যাঁ স্যার। শিখনকে সংরক্ষণ করতে রিটেনশন কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ জিনিস বলা যেতে পারে। এটা ছাড়া আপনি তো কিছুই করতে পারবেন না যদি নাই ধরে রাখতে পারেন। আর ধরে রাখতে না পারলে আমরা পরীক্ষার হলে আমাদের যেরকম অসুবিধা হয়, গুলিয়ে যাই, সেরকম একটা বিষয় তৈরি হবে আর কি। আর টিএলএম আমাদেরকে প্রেরণা মানে মোটিভেট করতে সাহায্য করে, প্রেরণা দেয় বা প্রেরণা সঞ্চারে সহায়তা করে, বলতে পারি? বলা যায় না? হ্যাঁ স্যার। যে আর কি বলা যেতে পারে? আর কিছু বলা যেতে পারে? মাথায় আসছে কিছু? শ্রেণীকক্ষকে সুসজ্জিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মানে আমরা হ্যাঁ ঠিক আছে, ওটা বলতে পারি। আমরা এটা বলতে পারি যে পাঠকে সংযত বা সংহত করা, মানে সংযত না বলে আমরা বলতে পারি সংহত, মানে ইন্টিগ্রেট করা। যেটা আমি পাঠটা দেব, যে পাঠটা আমি দান করছি, সেটাকে ইন্টিগ্রেট করা মানে সংহত করা, সেটা টিএলএম করতে পারে, তাই না? আচ্ছা, সংহত মানে বুঝতে পেরেছেন তো? সংহতকে ইংরেজিতে আমরা কি বলি? ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট মানে কি? কোনো খাপছাড়া বিষয় নয়, একটা কমপ্লিট বা কম্প্যাক্ট বিষয়, তাকে বলা হচ্ছে সংহত। এইটা মাথায় রাখবেন, এটা হচ্ছে আমাদের টিএলএম ব্যবহারের উদ্দেশ্য। এবার যদি আপনাদের প্রশ্ন করি যে টিএলএম ব্যবহারের বা টিএলএম এর বৈশিষ্ট্য কি হতে পারে, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হতে পারে, টিএলএম এর বৈশিষ্ট্য কেমন হবে? টিএলএম গুলি হবে কালারফুল। আচ্ছা, উম, কেমন হবে? মানে বলা যেতে পারে যে টিএলএম টিএলএম ব্যবহার উপযোগী হবে, তাই তো? বলা যাবে? ওই পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্য রেখে সেরকম কোন টিএলএম ব্যবহার করতে হবে। আচ্ছা, আরো আরো তারপর আছে। হাতের কাছে হ্যাঁ, একদম হাতের ঠিক। কাছে যেগুলো থাকবে সেইগুলো আমাকে টিএলএম হিসাবে ব্যবহার করতে হবে শ্রেণীকক্ষে, তাহলে বেশি ভালো হবে। তারপর আশেপাশে তাকিয়ে দেখতে হবে, মানে জানলা দিয়ে যদি গাছ দেখা যাবে এই হ্যাঁ, ওই ওই পাঠ্য সেগুলোকে বিষয়কে ব্যবহার করতে হবে। পাঠ্য বিষয়কে পাঠ্য বিষয়কে মিল রেখে বা পাঠ্য বিষয়ের সাথে মিল রেখে, বিষয়ের সাথে মিল রেখে টিএলএম হবে, এটা একটা বিষয়। আর একটা জিনিস যেটা বললেন না এখনো কেউ, সেটা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মানসিক যে বয়স বা মানসিক যে স্তর, তার উপরে নির্ভর করে কিন্তু টিএলএম করতে হবে, তাই তো? স্যার একদম শিশুকে হ্যাঁ শিক্ষার একদম কেন্দ্রবিন্দুতে রেখে তারপর মানে আমাদের মানে মানসিক পাঠ স্তর সংশ্লিষ্ট পরিচালনা অনুযায়ী, করতে হবে। এটা এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট, যে মানসিক স্তর অনুযায়ী কিন্তু আমাদের টিএলএম করতে হবে। টিএলএম এমন হবে না যে আমি ক্লাস 4দের পড়াচ্ছি বা 3দের পড়াচ্ছি, আমি ক্লাস 12 এর মতন টিএলএম ব্যবহার করছি, তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাহলে তো অসুবিধা হবে। আর টিএলএম এর বৈশিষ্ট্য এমন হবে, সেটা হবে চিত্তাকর্ষক বা আকর্ষণীয়, যেটা আপনারা একটু আগে বলেছিলেন একজন, চিত্তাকর্ষক হতে হবে বা হবে, এটা আমরা বলতে পারি। তো টিএলএম এর বৈশিষ্ট্য এগুলো মাথায় রাখবেন। আর আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে টিএলএম অর্থপূর্ণ হবে, মানে যে টিএলএমটা আমরা ব্যবহার করব তার একটা উদ্দেশ্য বা আহ, অর্থমুখী অর্থমুখিতা থাকবে। তো এইগুলো মাথায় রাখবেন। এমনি এখান থেকে যা প্রশ্নই দেবে আপনারা দেখেই উত্তর করতে পারবেন, এখানে কিছু অসুবিধার জায়গাই নেই। তো টিএলএম এর বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু টিএলএম ব্যবহারের বেশ কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো কি? টিএলএম তো সবাই ব্যবহার করতে পারে না, তো টিএলএম ব্যবহারের কিছু সমস্যা আছে, বা আমরা ব্যবহারও করি না সবাই। আমরা ডিএলএড করার সময় টিএলএম ব্যবহার করি, আমরা ডেমো দেওয়ার সময় টিএলএম এর কথা বলি,
বা আমরা ইন্টারভিউ দেওয়ার সময় টিএলএম এর ব্যবহার করব, কিন্তু চাকরি পেয়ে গেলে আর টিএলএম ব্যবহার করি না। তো কথা হচ্ছে যে টিএলএম ব্যবহারের সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ইনোভেশন, যেটা সৃজনশীলতার যে একটা বিষয়, টিএলএম ব্যবহার করতে সবাই পারে না, কারণ সবাই সৃজনশীল বা সৃষ্টিশীল হয় না। তো সৃজনশীলতার প্রতি একটা অনীহা রয়েছে, সৃজনশীলতার প্রতি অনীহা, এটা একটা সমস্যা। যে কোনটা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এটা তো আমাদের জানতে হবে, এটা একটা সমস্যা। আচ্ছা, আর সমস্যা কি বলা যেতে পারে? আহ, সময় সাপেক্ষ ব্যবহার। সময় স্যার এটি সাপেক্ষ, সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, মানে আমরা এটা বলতে খরচও পারি হয়। যে সময় মানে তৈরি করতে সময় লাগে, ব্যবহার করলে এর ফল তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু তৈরি করতে সময় লাগে, এটা বুঝতে হবে। তৈরি করতে সময় লাগে, এটা একটা সমস্যা। আর সমস্যা হচ্ছে ব্যয় সাপেক্ষ, তো বটেই, ব্যয় সাপেক্ষ। আর কি বলা যেতে পারে? আর বলা যেতে উপযুক্ত পারে শিক্ষক শিক্ষিকার অভাব। মানে দক্ষ শিক্ষক শিক্ষিকার অভাব, বা দক্ষ শিক্ষকের অভাব, যারা টিএলএম কে ব্যবহার করবে, তাই তো? ঠিক তো? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস বলতে পারি যে উপাদান বা উপকরণ সবসময় সুলভ নয়। উপাদান সুলভ নয়। সুলভ মানে সবসময় পাওয়া যায় বা সব জায়গায় পাওয়া যায় এমনটা নয়। তো এটাও একটা সমস্যা। এবার যদি আমরা বলি যে টিএলএম যে ব্যবহার, তার প্রিন্সিপাল গুলো কি, মানে তার নীতিটা কি, টিএলএম এর বা শিক্ষা সহায়ক যে প্রদীপন গুলো রয়েছে তার প্রিন্সিপালটা কি, মানে নীতিটা কি ব্যবহার করার ক্ষেত্রে, কি বলা যেতে পারে? ব্যবহারের নীতি মানে আমরা কিভাবে ব্যবহার করব, ব্যবহার করার ক্ষেত্রে কি কোনো নীতি বা কোনো রুল বা রেগুলেশন আছে? আমরা বলতে পারি যে 1 নম্বর নীতি আমরা বলতে পারি এটাকে দীর্ঘস্থায়ী করতে হবে, দীর্ঘস্থায়ী। তো দীর্ঘস্থায়ী বা সংরক্ষণ করে রাখতে হবে, যেটা বলা যেতে পারে সংরক্ষণ, অর্থাৎ সেটা যেন ক্ষণস্থায়ী না হয়, অর্থাৎ বেশ কিছুদিন বা অতিরিক্ত দিন এটাকে যাতে আমরা সংরক্ষণ করে রাখতে পারি, সেই দিকে আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ব্যবহারের একটা নীতি। আর কি বলা যেতে পারে? আমরা উম, যথাযথ উপায়ে এটাকে উপস্থাপন করতে হবে। কিভাবে উপস্থাপন করা যেতে পারে? উপস্থাপন কিভাবে করা যেতে পারে, প্রেজেন্টেশন আমরা কিভাবে করতে পারবো বলুন? যে শিক্ষক মহাশয় যেটা ব্যবহার করবেন, সে যে প্রদীপনই ব্যবহার করুক না কেন, সেটাকে সর্বপ্রথম তিনি নিজে একবার ঝালিয়ে নেবেন। যে তিনি যখন বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গিয়ে পাঠদান করছেন, তখন সেই পাঠদানের ক্ষেত্রে তিনি যখন টিএলএমটা ব্যবহার করবেন, তার পূর্বেই একবার বাড়িতে নিজে কিন্তু সেটাকে একবার ব্যবহার করে পাঠদানের মতন করে ব্যবহার করে দেখে নিতে হবে যে তিনি কতটা তাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে উপস্থাপনের একটা দিক। এই উপস্থাপন করতে গেলে মানে আজকে তৈরি করলাম, গিয়ে স্কুলে আমি ওটা প্রদর্শন করলাম, না, এটা কিন্তু সঠিক নিয়ম নয়। পুনরায় এটাকে একবার দেখতে হবে, অর্থাৎ বাড়িতে তৈরি করে সেটাকে ব্যবহার করতে হবে, তারপরে বিদ্যালয়ে গিয়ে সেটাকে উপস্থাপন করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা তার মানে বাস্তবসম্মত এবং নিখুঁত হবে হ্যাঁ, জিনিসটা। অবশ্যই, মানে আমার যাতে টিএলএমটা ব্যবহারের ক্ষেত্রে কোনো রকমের সংশয় বা সন্দেহ তৈরি না হয় শ্রেণীকক্ষে, তার জন্য বাড়িতে একবার সেটাকে ভালো করে ব্যবহার করে নিতে হবে। আমরা এখানে লক্ষ্য রাখবো যে নির্বাচনের ক্ষেত্র, নির্বাচন নির্বাচনের ক্ষেত্র আমরা যদি বলি, এটা একটা নীতি কিন্তু। কেমন বলুন তো? আমি ভূগোল পড়াচ্ছি, ভূগোল বিষয় পড়াচ্ছি, আমি ওখানে মডেল বা মানচিত্র বা গ্লোব এগুলো ব্যবহার করব। আমি কি ওখানে এ বাদ দিয়ে অন্য কোনো যেগুলো
সাহিত্য পাঠের ক্ষেত্রে কাজে লাগে, বা সাহিত্যের ক্লাসের জন্য, বা ল্যাঙ্গুয়েজ, ভাষা, ব্যাকরণের ক্ষেত্রে কাজে লাগে, এইগুলো কি আমরা ভূগোল বিষয় পড়ানোর সময় ব্যবহার করতে পারি? পারি না। তাহলে কোন বিষয়ের ক্ষেত্রে কোন ধরনের টিএলএম আমরা ব্যবহার করব, এটার ক্ষেত্রে কিন্তু শিক্ষককে সচেতন হতে হবে। অর্থাৎ শিক্ষককে অ্যাট ফার্স্ট সেটাকে সিলেক্ট করতে হবে যে আমি এই বিষয়টি পাঠদান করব, এই পাঠদানের ক্ষেত্রে আমাকে এই টিএলএমটা ব্যবহার করলে সেটা যথোপযুক্ত হবে। সেটা শিক্ষক নিজেই করতে পারবেন, কারণ যেহেতু তিনিই পাঠদান করবেন। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। আর পরে আমরা যেটা বলতে পারি, নির্বাচন করলাম, সংরক্ষণ করছি, উপস্থাপন করছি, সবই ঠিক আছে, কিন্তু এইগুলো যেমন নীতি একটা, এর সাথে সমতুল্য একটা নীতি হচ্ছে তৈরি করার ক্ষেত্র, মানে তৈরি বা নির্মাণ, প্রস্তুত আমরা যেটাকে বলি। তো তৈরি বা নির্মাণের ক্ষেত্রেও কিন্তু একটা নীতি আমাকে মানতে হবে। অর্থাৎ আমি যে টিএলএমটা তৈরি করছি, যেটা আমি ক্লাসে বা শ্রেণীকক্ষে আমি যেটাকে প্রদর্শন করব, দেখাবো, সেই টিএলএমটা যেন নির্মাণের ক্ষেত্রে বাস্তবসম্মত, বা যেগুলো শিক্ষার্থীরা প্রায়শই দেখে, যার সঙ্গে রিলেট করতে পারে, সম্পর্ক আছে, তারা দেখেছে, এরকম বিষয়গুলোকে, মানে এরকম বস্তুগুলোকে, বিষয় না, এরকম বস্তুগুলোকে ব্যবহার করে আমরা যদি টিএলএমটা তৈরি করি, তাহলে সেটা অনেক বেশি আকর্ষণীয় হবে, অনেক বেশি এফেক্টিভ হবে, এবং তাদের মনোযোগকে আকর্ষণ করবে। কি বললাম, বোঝা গেল কথাটা? বলুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে হ্যাঁ স্যার। এইটা হচ্ছে আমাদের কি টিএলএম ব্যবহারের নীতি। এই টিএলএম ব্যবহারের এই নীতিগুলো খুব ভালো করে দেখে যাবেন। আচ্ছা, আহ, এর প্রয়োজনীয়তা কি আছে, যেটা আমরা প্রথমেই বলেছি? আপনারা এবার একটু আমাকে বলুন যে এর প্রয়োজনীয়তা কি আছে। আমরা যদি এর ব্যবহারের প্রয়োজনীয়তা কি আছে? পাঠ্যক্রমকে শিক্ষার্থীদের কাছে মনোযোগী করে তোলে, আকর্ষণীয় করে তোলে। টিএলএম ব্যবহারের শিক্ষার্থীদের পেছনে আসবে এর দ্বারা। হুম প্রয়োজনীয়তা মানে ইউজফুলনেস, আপনারা এটা জানেন, আগেও আলোচনা করলাম। তো কিভাবে বলবেন সেটাই ভাবুন, একটু ভেবে বলুন তাহলে। শিক্ষার্থীরা এর মাধ্যমে তাড়াতাড়ি শিখতেও পারবে। একদম। আর আর তাদের মধ্যে বিমূর্ত যে জিনিস থাকে মূর্ত করে নিয়ে যেগুলো আসার ধারণাটা বাড়বে। তার জন্য তাদের স্যার বোধগম্যতাও বাড়বে। মানে এই জাতীয় দ্রব্য ব্যাপারে তাদের আনন্দদায়ক ও পরিষ্কার মানে হবে, শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ করে তুলবে যেটা। আমরা এটা বলতে পারি যে পাঠদানকে বিরক্তিকর হওয়ার হাত থেকে রক্ষা করে। হ্যাঁ স্যার, মানে নিরস হুম এবং হুম একঘেয়েমি হ্যাঁ স্যার, কাটায়। আকর্ষণীয় করে তুলবে, যেটাকে আনন্দময় করে তুলবে। তারপর সব থেকে বড় কথা হচ্ছে ইন্দ্রিয় সংযোগ ঘটবে, মানে তারা যেটা ইন্দ্রিয় দ্বারা দেখবে। আর হুম শিক্ষণের বিষয়গুলি আরো ভালোভাবে বুঝতে পারবে তারা। হুম হুম ঠিক। আমি তাহলে আর লিখছি না, আপনারা তো জানেন বিষয়টা বা বুঝতেও পেরেছেন, অসুবিধা নেই। তাহলে টিএলএম ব্যবহারের তারপর আগ্রহ করতে পারবে। হ্যাঁ, আগ্রহ তৈরি করবে, স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে টিএলএম, তাই না? মানে অনেক বেশি হ্যাঁ পাঠ স্যার। পাঠ্য বিষয়কে অনেক বেশি কি করবে, সংরক্ষণ করবে, তাই তো বলা যেতে পারে। হ্যাঁ স্যার। স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। তো মনে রাখবেন এগুলো। টিএলএম নিয়ে তেমন আর কিছু সমস্যা আছে কি? একটা পাঠ্যপুস্তক কি টিএলএম হতে পারে? একটি পাঠ্যপুস্তক কি হ্যাঁ টিএলএম হতে পারে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, প্রধান হতে পারে টিএলএমই অবশ্যই। হলো পাঠ্য বই। হুম। হুম সবচেয়ে তাহলে সাধারণ এবং আপনারা যখন বহুল ব্যবহৃত। ইন্টারভিউতে যাবেন ডেমো দিতে, তখন ডেমো দেওয়ার সময় আপনারা কি টিএলএম হিসেবে বইয়ের ব্যবহার করতে পারেন?
ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পারবো না। আহ, এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পারবো, ইভিএস আর ম্যাথের হবে না। স্যার ইন্টারভিউতে তখন তো হবে না আমাদের কিন্তু। পেন ইন্টারভিউতে তো দেয় না। ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড যেটা ব্যবহার করা হয় ওটা তো একটা টিএলএম। হ্যাঁ স্যার, তখন আমাদের পেন চক ডাস্টারই টিএলএম হবে, মানে ওই মুহূর্তে আর কি দাঁড়িয়ে। বইটা তো দেয় না। হাতের আঙুল স্যার, হাতের আঙুল, হুম, মানে আপনি একজন চেয়ার টিচার, টেবিলটাও নিতে পারবেন। আপনি টিচার হিসেবে নিজেই একটা টিএলএম, তাই তো? মানে আপনার হ্যাঁ স্যার একদম। শারীরিক অঙ্গভঙ্গি, আপনার অঙ্গ সঞ্চালন, ভঙ্গিমা, এগুলোও তো এক একটা টিএলএম এর মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাহলে পরে। মোটামুটি এগুলো হলো। আচ্ছা, ডকুমেন্টারি ফিল্ম যেগুলো আপনারা দেখেন, সেই ডকুমেন্টারি ফিল্ম যেরকম যেগুলো আমাদের সেই সত্যজিৎ রায় বানাতেন আর কি, তৈরি করতেন, ঋত্বিক ঘটকের মতন যারা পরিচালক ছিলেন তারাও তৈরি করেছেন। তো এই ডকুমেন্টারি ফিল্মগুলোও কিন্তু এক একটা টিএলএম, কারণ ওখানে কিন্তু একটা সমাজের বিষয়কেই তুলে ধরা হয়, তাই না? ডকুমেন্টারি ফিল্ম। তাহলে টিএলএম এর ক্ষেত্রে আর তো তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না। অসুবিধা আছে কোথাও? কোনো জায়গায় সমস্যা আছে? না স্যার, এতটুকুর মধ্যে কোনো সমস্যা নেই। স্যার একটা প্রশ্ন করব? করুন। ইন্টারভিউতে যদি তাহলে এরকম প্রশ্ন আসে যে আহ, ইন্টারভিউ তো পাঠ্যপুস্তককে অনেক দেখেন। টিএলএম হিসেবে ব্যবহার করা যায় কিনা, তখন কি বলবো তাহলে? কোনটা বলুন একবার, শুনতে পাইনি ভালো করে। পাঠ্যপুস্তককে, যেমন একজন এখন বললেন যে দুটো বইয়ের কথা বললেন, দুটো সাবজেক্টের কথা বললেন, যে এই দুটো সাবজেক্টকে সময় আমরা বই ইউজ করতে পারি, মানে কিছু সাবজেক্টে বই ইউজ করতে পারি, বা হুম। কিন্তু কিছু সাবজেক্টে পারি না যখন আমরা ডেমো ক্লাসের ব্যাপারটা করি। হুম। তো সেক্ষেত্রে ইন্টারভিউতে কি পাঠ্য বইকে আমরা টিএলএম হিসেবে ব্যবহার করতে পারি? মানে ওভারঅল যদি এরকম একটা মানে হ্যাঁ বা নাই উত্তর দিতে হয়। হ্যাঁ, অবশ্যই পারি, টিএলএম হিসেবে ব্যবহার আচ্ছা। করতে পারি। পাঠ্যপুস্তক তো অবশ্যই টিএলএম, কারণ একটি ভালো পাঠ্যপুস্তকের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, জানেন? একটা ভালো না জানি। পাঠ্যপুস্তকের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। যেমন একটি ভালো পাঠ্যপুস্তক কি করে? ভালো পাঠ্যপুস্তক শব্দ গঠন বা বাক্য গঠন বা ধ্বনি বর্ণ সম্পর্কে আমাদেরকে সঠিক তথ্য প্রদান করে, করে তো? হ্যাঁ স্যার। একটা হ্যাঁ স্যার আমরা, করে। স্যার এছাড়া ওই যে দাড়ি কমাগুলো ঠিকঠাক চিনতে সাহায্য হ্যাঁ, করে একটা যেটাকে আপনারা ছেদ পাঠ্যপুস্তক। চিহ্ন বলেন, ছেদ চিহ্ন, ছেদ বা জ্যোতি। হ্যাঁ স্যার, জ্যোতি চিহ্ন। ছেদ বা জ্যোতি চিহ্ন সম্পূর্ণরূপে আমাদেরকে বোঝাতে সাহায্য করে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, আমরা বলতে পারি যে পাঠ্যপুস্তক যদি বিভিন্ন রঙিন পাঠ্যপুস্তক হয়, সেটা শিশুদের কাছে, বিশেষ করে প্রাইমারি বা প্রি প্রাইমারি, যেটাকে প্রাক প্রাথমিক বলছি, আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হবে। তারা অনেক বেশি পাঠ্যপুস্তকের প্রতি ঝুঁকবে, তারা তার প্রতি মনোগ্রাহী হবে, তাই তো? 3 নম্বর। 4 নম্বর আমরা কি বলতে পারি? 4 নম্বর আমরা বলতে পারি যে যে বিষয়টি আমরা পাঠদান করব বা পড়াতে যাচ্ছি শ্রেণীকক্ষে, সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণ তথ্য বা ডিটেলস, ডিটেল ইনফরমেশন বা ডিটেইলিং, সেই সম্পূর্ণটা তো পাঠ্যপুস্তকের মধ্যেই থাকে, হ্যাঁ কি না? তাহলে আমরা বলতে পারি হ্যাঁ যে স্যার। পাঠ্যপুস্তকের মধ্যে বিষয়বস্তুর সম্পর্কিত তথ্য যথাযথ রূপে থাকে, এবং এখান থেকে একটা শিক্ষার্থী বা একজন শিক্ষার্থী নতুন জ্ঞান আহরণ করতে পারে, নতুন জ্ঞান তারা অর্জন করে সেটাকে প্রয়োগ করতে পারে, অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। এবং আমরা এটাও বলতে পারি যে পাঠ্যপুস্তকের কোনো একটি অধ্যায় সম্পূর্ণ হওয়ার পর যে আহ, প্রশ্ন মালা বা প্রশ্নাবলী সজ্জিত থাকে, সেগুলোও কিন্তু ছাত্রছাত্রীদের মূল্যায়ন করতে সহায়তা করে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। ঠিক। আবার আর একটা জিনিস যেটা আপনারা অনেকে এখনো হয়তো ভাবেননি, আমি একটু বলি। সেটা হচ্ছে, প্রতিটা পাঠ্যপুস্তকের প্রথমেই ভারতীয় সংবিধানের যে আত্মা, যেটাকে আমরা প্রস্তাবনা বলি,
সেই প্রস্তাবনা উল্লিখিত থাকে এবং সেই প্রস্তাবনার মধ্য দিয়ে একটি শিশু শিক্ষার্থী বা একজন শিক্ষার্থী সে দেশের প্রতি তার যে আহ, দেশের প্রতি তার যে একটা কি বলা যেতে পারে এটাকে, মানে ভারতবর্ষ যে আমাদের দেশ এবং তার যে বৈশিষ্ট্যাবলী, ভারতবর্ষ দেশের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জ্ঞাত হয়। সুতরাং দেশ সম্পর্কে তাদের মধ্যে একটা গৌরব বোধ বা একটা ধারণা, একটা মহত্ব বোধ কাজ করে, তাই তো, বা তৈরি হয় বলা যেতে পারে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এগুলো কি আমরা বলতে পারি না যে একটা আদর্শ পাঠ্যপুস্তকের এই গুণগুলো থাকে? হ্যাঁ স্যার। হুম। তাহলে দেখুন, পাঠ্যপুস্তক কিন্তু একটা সবচেয়ে বড় টিএলএম। টিএলএম যদি বলা হয় যে অন্যতম প্রধান টিএলএম কোনটি, তাহলে আমরা বলতে পারি পাঠ্যপুস্তক নির্দ্বিধায়। কেন বলতে পারি? কারণ পাঠ্যপুস্তকের এই বৈশিষ্ট্যগুলো থাকে বলে পাঠ্যপুস্তক নিয়েই আমরা ক্লাসে যাই, আমাদের পাঠ্যপুস্তক দেখেই আমরা পাঠদান করি, আমাদের অন্য আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আমরা যে নোটবুক বা অন্যান্য বইগুলোকে ফলো আপ করি বা অনুসরণ করি, সেটা না করলেও চলে যেত বা চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু পাঠ্যপুস্তককে আমরা খুব যত্ন সহকারে যদি আমরা গ্রহণ করি বা পাঠ করি, ওটাকে অধ্যয়ন করি, তাহলে কিন্তু আমাদের দিক দিগন্তের যে জ্ঞানের যে জায়গাটা রয়েছে, সেটা কিন্তু জ্ঞানের সীমা কিন্তু আরো বৃদ্ধি পাবে। এক কথায় আমরা বলতে পারি, এই শব্দটা যারা আপনারা এডুকেশন পড়ছেন, সিডিপি পড়ছেন, তারা তো এই শব্দটার সাথে পরিচিত, তাই না? স্কিমা। হ্যাঁ স্যার। তাহলে পাঠ্যপুস্তক কিন্তু প্রতিটা শিক্ষার্থীর স্কিমাকে বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ স্কিমার গঠনে সাহায্য করে, স্কিমার বর্ধনে সাহায্য করে, স্কিমাকে সংরক্ষণ করতে সাহায্য করে এবং স্কিমাকে আরো বিস্তৃত করে, এক কথায়। তাহলে যেটা আমরা পিয়াজের জ্ঞানমূলক যে নির্মিতিবাদ, সেই জ্ঞানমূলক নির্মিতিবাদের তত্ত্বে আমরা পাই, তাই না? হ্যাঁ স্যার, পড়েছি এটা। বোঝাতে হ্যাঁ পারলাম? স্যার, কিন্তু ধারণা দেন আর্ট বাটলেট। হ্যাঁ, আট বাটলের ধারণা দেয়, কিন্তু পিয়াজের তার জ্ঞানমূলক বিকাশের ব্যবহার মধ্য করেন দিয়ে বা প্রথম। নির্মিতির মধ্য দিয়েই তো স্কিমার এই ধারণাটিকে পরিস্ফুট করেছেন, ব্যাখ্যায়িত হ্যাঁ স্যার, করেছেন বা ব্যবহার করেন ইলাস্ট্রেট উনি। করেছেন। তাই জন্যে তো আমি পিয়াজের কথা বললাম। পিয়াজেই তো কি বলছেন পিয়াজে? পিয়াজে ভারসাম্যের নীতির কথা বলছেন, প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম। অর্থাৎ আপনি যদি কোনো বিষয় না জানেন, তাহলে আপনি সেই বিষয়টি জানার চেষ্টা করেন, তখন একটা ভারসাম্যহীনতা আপনার মধ্যে তৈরি হয়। তারপরে ধীরে ধীরে আপনি সেই বিষয়টি জানার জন্য যে সচেষ্ট হন এবং তার জন্য আপনার স্কিমাকে ব্যবহার করেন, পূর্ব অভিজ্ঞতাকে ব্যবহার করেন, করে সেটাকে জানার চেষ্টা করেন, এই যে জায়গাটা, এর মাধ্যমে কিন্তু আমরা ভারসাম্যহীনতা থেকে, অর্থাৎ একটা কিছু একটা অস্বস্তি, একটা অপূর্ণতা, সেই অপূর্ণতা থেকে ধীরে ধীরে পূর্ণতার দিকে যাই, অর্থাৎ না জানা থেকে জানার দিকে যাচ্ছি, যেটা আমি জানি না সেটা আমি জানার চেষ্টা করছি, তখন ভারসাম্য তৈরি হলো। এইটাকে কিন্তু পিয়াজে বলছেন প্রিন্সিপাল অফ ইকুইলিব্রিয়াম, মানে তার তত্ত্ব অনুযায়ী। যাই হোক, আহ, এটা হচ্ছে একটা ভালো পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য হতে হবে। এই ভালো পাঠ্যপুস্তক হতে গেলে এগুলো থাকবে, আমি যেগুলো বললাম, এবং সেটা আমাদের জ্ঞান গঠনে সাহায্য করবে। আশা করি অসুবিধা নেই বুঝতে, তাই না? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ। আর এই যে পাঠ্যপুস্তক আদর্শ হবে, কিন্তু পাঠ্যপুস্তকে কয়েকটা জিনিস কিন্তু একটু মেনটেন করতে হবে, মেনে চলতে হবে। অর্থাৎ যিনি বইটি লিখেছেন বা যিনি সম্পাদনা করছেন, তাকে কিন্তু খুবই সতর্ক হতে হবে যেন শব্দ ভুল না থাকে বা বানান ভুল না থাকে। বানান ভুল যেন বইটির মধ্যে না থাকে, তবেই কিন্তু সেটি আদর্শ পাঠ্যপুস্তক হবে। কারণ বানান ভুল হলে বা শব্দ ভুল থাকলে, তাহলে কিন্তু সেটি আমাদের কাছে কিন্তু আবার একটা মানে ভয়ঙ্করতম খারাপ একটা কিছু বহন করে আনবে। নইলে তাহলে কিন্তু আমাদের শব্দ বা উচ্চারণ এগুলো কিন্তু ভুল হয়ে যাবে, সুতরাং আমাদের কিন্তু জ্ঞান গঠন হবে না। সুতরাং এই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে।
ছাপার ভুল যেটাকে আমরা বলছি সেটা যেন না থাকে। এবং পাঠ্যপুস্তকগুলিকে অবশ্যই যে যে বিষয়টি আমি পড়বো সেই বই থেকে সেটাকে পরিস্ফুট করবার জন্য, অর্থাৎ শিক্ষার যে উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলোকে যথাযথ রূপে আমাদের সামনে তুলে ধরতে হবে। এটা একটা কিন্তু আদর্শ পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য। অর্থাৎ মনে করুন, আম, কি বলা যেতে পারে, আপনারা কি ক্লাস 3, 4, 5 এর বাংলা বইগুলো দেখেছেন? হ্যাঁ স্যার দেখেছি। স্যার দেখেছি। হুম। পঞ্চম শ্রেণীতে বাংলা বইতে হ্যাঁ দেখেছি স্যার। পঞ্চম শ্রেণীতে বাংলা বইতে যে গল্প বা কবিতাগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে শিক্ষার কি উদ্দেশ্য বহন করে আনে, বা আমাদের কাছে কি উত্থাপন করে, কোন বিষয়টিকে উত্থাপন করে, তার কি কোনো আহ, তার কি কোনো মানে তত্ত্ব আছে, তার কি কোনো থিওরি আছে তার মধ্যে, যে এটা আমাদেরকে জানতে হবে বা জানায় ক্লাস 5-এর বাংলা বইটি? এরকম কিছু আছে? স্যার ওই কবিতাগুলো মনে হয় ওদের স্মৃতিশক্তিটা মানে আরো ঝাঁঝালো করার জন্য, মানে যাতে তার মুখস্থ ক্ষমতা বাড়ে আর কি। তো আমার কবিতাগুলো এরকম মনে হয়েছে, আর গল্প ওই সে রিডিং পড়ার ক্ষেত্রে স্পষ্ট উচ্চারণ, মানে বানান যেন ঠিকঠাক থাকে, এরকম কিছু একটা ওটা তো বার্তা। প্রতিটা ক্লাসের বইয়েরই বৈশিষ্ট্য। ওটা তো তা পঞ্চম স্যার শ্রেণীর বৈশিষ্ট্য সারসংক্ষেপে তো না। কিছু আসছে না, কোনো গল্পের তো সারসংক্ষেপে কিছু আসছে না, শুধু গল্পগুলো জানার জন্য এরকম হচ্ছে। কেন সারসংক্ষেপ আসছে না? কেন কেন সারসংক্ষেপ আসছে না? আপনি একটা কবিতা তেমন তো বলুন, আসছে না কিছু তো। একটা কবিতার নাম বলুন। স্যার একটা আছে সলিতা উপেন্দ্র উপেন্দ্র কিশোর কাল রায় চৌধুরীর বোকা কুমিরের কথা, তারপরে সুনির্মল বসুর গল্প বুড়ো, হুম। লীলা মজুমদারের বুনো হাঁস এরকম রয়েছে। হুম। তারপর দারোগা বাবু হাবু রয়েছে অজয় দত্ত সম্ভবত। কার? দারোগা বাবু এবং হাবু অজয় দত্ত না, সম্ভবত। না, ভবানী না। প্রসাদ মজুমদার ওটা। সরি সরি সরি, ভবানী প্রসাদ, হ্যাঁ হুম। ভবানী ভবানী প্রসাদ প্রসাদ মজুমদার। ভবানী প্রসাদ মজুমদার। মজুমদার বিখ্যাত একজন লেখক, বর্তমান মানে আধুনিক সময়কালের একজন বিখ্যাত লেখক বলা যেতে পারে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি। বোম্বাগড়ের রাজা আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার। আছে। বোম্বাগড়ের ব্যাপার। হ্যাঁ, এটা এটা নিছকই একটা আনন্দের কবিতা, বা কবিতাও বলবো না, এটা এক ধরনের ছড়া জাতীয় লেখাও বলতে পারি। এটা এটা সুকুমার রায়ের লেখা নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে একটা হ্যাঁ স্যার। ননসেন্স। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। ননসেন্স জাতীয় লেখার প্রবর্তক বলা হয় সুকুমার রায়কে। কারণ বাংলা সাহিত্যে ননসেন্স ধারার লেখা মানে যেটার কোনো সেন্স নেই, এরকম বলা হয় আর কি। কিন্তু আমি যদি এই কবিতাটিকে খুব ভালো করে অধ্যয়ন করি, তাহলে এই কবিতার মধ্য দিয়ে আমরা একটা জিনিস শিখতে পারি। কি শিখতে পারি সেটা আমরা বাচ্চাদেরকে বলতে পারি, যে এই জিনিসটা কিন্তু, এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি। তাহলে তাদের মধ্যেও কিন্তু একটা কল্পনার জগৎ তৈরি হবে, বা একটা নতুন দরজা খুলে যাবে, চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। কি না, এই যে রাজা উল্টো পাল্টা কাজ করে, তাতে করে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা বলতে পারি, যদি একটি দেশে বা একটি রাজ্যে বা একটি অঞ্চলের প্রধান বা রাজা বা জমিদার যাই হোক না কেন, তিনি যদি আহ মানসিকভাবে বা সামাজিকগত দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে উদ্ভট রকমের কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেটা কিন্তু আখেরে সেই রাজ্য বা সেই সমাজ বা সেই দেশের ভয়ঙ্করতম ক্ষতি করতে পারে। এবং তাতে করে পুরো সমাজ ব্যবস্থার মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, আর্থসামাজিক একটা সংকট তৈরি হতে পারে। এরকম করে কিন্তু আমরা তাদেরকে বিষয়টি বলতে পারি, যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রাজামশাই রয়েছে, সেই রাজামশাই যেভাবে এই উদ্ভট কাজগুলো করছেন, সেইটা করলে কি হতে পারে। একজন রাজার কি এরকম উদ্ভট কাজ করা সাজে? দেশের যিনি প্রধান হবেন তিনি তো অনেক বেশি বিচক্ষণ হবেন, অনেক বেশি যুক্তিপরায়ণ হবেন। তো তোমাদের কি এটা মনে হয় না যে একজন রাজা যুক্তিপরায়ণ হবেন, বা তিনি খুব সেন্সিবল হবেন, তার বোধ বুদ্ধি অনেক বেশি থাকবে? তখন ওরা বলবে যে হ্যাঁ স্যার বা হ্যাঁ ম্যাডাম, আপনি তো সঠিক বলছেন, বা সঠিক বলছেন বলতে হ্যাঁ এটা হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তাদের মাথার মধ্যে আমাদের ঢোকাই মানে ঢুকিয়ে দিতে হবে, প্রবেশ করাতে হবে। তো এটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারি। প্রত্যেকটা গল্পের কিছু ইনার মিনিং থাকতে পারে, আবার ইনার মিনিং নাও থাকতে পারে।
কেবলই মাত্র আনন্দ করবার ছলেই হয়তো কবিতাগুলো লেখা রয়েছে, এরকমও হতে পারে, কিন্তু অন্তর্নিহিত অর্থ থাকতেও পারে। তো সেই জন্য যখন আমরা কবিতাগুলো পড়বো বা গল্পগুলো পড়বো, তখন প্রতিটা অংশ ভালো করে খুঁটিয়ে পড়বো। তাতে করলে কিন্তু আমাদের জ্ঞান বা কল্পনার জগৎ কিন্তু তৈরি হবে। তো একটা আদর্শ পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য কিন্তু এটা হবে যে শিক্ষার্থীদের সামনে কল্পনার বা চিন্তা করার বা যুক্তি দিয়ে ভাবার যে একটা জায়গা রয়েছে, সেটাকে কিন্তু খুলে দেয়, উন্মুক্ত করে দেয়, দ্বার উদ্ঘাটন করে দেয়। তো এটা কিন্তু আমরা বলতে পারি। তো আমি যেগুলো বললাম হয়তো একটু বেশি অন্য ধরনের কথা বলে ফেললাম, কিন্তু আদর্শ পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্যগুলো কিন্তু এটাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমি যে শব্দটা ওখানে লিখেছি স্কিমা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন এভরিওয়ানস লাইফ, মানে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা নবজাত শিশু, তার স্কিমা জিরো, তারপরে সে যখন ধীরে ধীরে শিখছে তখন উত্তরোত্তর তার স্কিমা বৃদ্ধি হচ্ছে। এই স্কিমাকে আমরা বলছি জ্ঞান, অর্থাৎ নলেজ। কিন্তু ওটাকে স্কিমা যখন আমরা প্রয়োগ করতে পারছি, অ্যাপ্লাই করতে পারছি, তখন কিন্তু সেটা পরিণত হচ্ছে উইজডমে, অর্থাৎ প্রজ্ঞাতে। এটা কিন্তু আমাদের একটা বিশেষ মানে মানে ভাবার বিষয়, যে না, জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে তো পার্থক্য আছে। আমরা যেটা অর্জন করলাম সেটা জ্ঞান, কিন্তু যেটাকে বাস্তবে ব্যবহার করতে পারছি, প্রয়োগ করতে পারছি সমস্যার সময়কালে, তাকে আমরা প্রজ্ঞা বলবো। যার অ্যাপ্লিকেশন পাওয়ার রয়েছে সেটাই হচ্ছে প্রজ্ঞা। এই হচ্ছে কথা। তো আশা করি অসুবিধা নেই বুঝতে। টিএলএম না স্যার, বুঝেছি। টিএলএম হচ্ছে প্রতিটা শিক্ষকই ব্যবহার করতে পারেন, তবে টিএলএম এমন করতে হবে যেটা আকর্ষণীয় হবে এবং মনোরঞ্জক হবে বা চিত্তাকর্ষক হবে, আনন্দদায়ক হবে, বিরক্তি বা একঘেয়েমি দূর করবে এবং সাথে সাথে শিক্ষার্থীদের স্মৃতিশক্তিকে বৃদ্ধি করবে, শিখন দক্ষতাকে পরিপূর্ণ করবে বা শিখন দক্ষতাকে অর্জন করতে সাহায্য করবে। এই হচ্ছে আমাদের টিএলএম এর বৈশিষ্ট্যাবলী। আশা করি আর কোনো সমস্যা নেই এখানে। থাকলে একবার আমাকে বলবেন, না থাকলে আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টে চলুন স্যার, ঠিক আছে। হুম, তাহলে কারো কোনো আর সমস্যা নেই তো? না স্যার। শিওর? না। ওকে, নো প্রবলেম। তাহলে যদি অসুবিধা না থাকে, এবার আপনারা আমাকে বলুন ব্যাকরণ থেকে আপনাদের আমি কোনটা একটুখানি ধরবো আজকে দেখানোর জন্য। আপনারা বলুন, আপনারা যেটা বলবেন আমি সেটাই আপনাদের সামনে উত্থাপন করব। স্যার পদটা তো চলছিল, ইনকমপ্লিট আছে, ওটাই করুন। পদের কোনটা হয়েছিল লাস্ট? কাইন্ডলি যদি একটু বলতেন, আমার মনে নেই আমার। স্যার আপনি সর্বনামটা করাচ্ছিলেন। সর্বনাম। সর্বনাম হয়ে গেছিল না? হ্যাঁ স্যার। আচ্ছা, বিশেষণ হয়েছিল? বিশেষণ হয়নি, বিশেষ্য হয়েছে, না স্যার, সর্বনাম বিশেষ্য হয়েছে। আর সর্বনাম দুটো হয়েছে। আচ্ছা, তাহলে একটু বিশেষণ বলি নাকি? হ্যাঁ স্যার। আর স্যার সর্বনাম পড়ানোর সময় আপনি পুরুষ কিছুটা আলোচনা করে দিয়েছিলেন। হ্যাঁ, পুরুষ করে দিয়েছিলাম, অসুবিধা নেই। পুরুষ আপনারা পারবেন। আমাকে দেখতে হবে যে আমি প্রশ্ন যখন দেব তখন আপনারা কতটা ওটাকে অ্যাকোয়ার করেছেন সেটা, অর্থাৎ আপনাদের স্কিমাটা ঠিকঠাক হয়েছে কিনা এটা দেখতে হবে। স্যার বলছি, পেডাগোজি টপিক তো আমাদের দুটো হলো, আগের দিন একটা আর আজকে। না না, প্রথমে একটা করেছিলাম ব্যাকরণ থেকে, মনে পড়ছে না? ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা। আচ্ছা, প্রথম দিকের ক্লাসগুলো স্যার আপনি বলেছিলেন ইনকমপ্লিট ছিল, তো মানে ওটা না, আমি ওটা রেকর্ডে ইনকমপ্লিট ছিল না। পাইনি। ওই ব্যাকরণের যেটা ভূমিকা করেছিলাম ওটা কমপ্লিটই ছিল এবং ওটা দেওয়াও ছিল। আচ্ছা আচ্ছা স্যার, ওটা তাহলে দেখে নেবো, কিন্তু ওই যে সেকেন্ড ক্লাস না কোনটা, একদমই রেকর্ডিংই নেই, তো হ্যাঁ, ওটা সেকেন্ড আপনি ক্লাসটা রেকর্ডিং বলেছিলেন। নেই, তার কারণ হচ্ছে আমি সে রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। স্যার বলছিলেন যে আপনার ইন্টারভিউ শেষ হলে তো স্যারকে আমি বলেছিলাম একদিন করিয়ে দেওয়ার কথা বলছিলেন, তো কিছু বলেছেন কি? না, আমাকে বলেনি।
আমার একটা ক্লাস বাকি আছে, ওইটা তো করাতে হবে। বৃহস্পতিবারে একটা বন্ধ ছিল মাঝখানে, ওই আচ্ছা আচ্ছা স্যার, ইন্টারভিউর আমি জন্যই বন্ধ স্যারকে ছিল। বলেছিলাম, আমি স্যারকে বলেছিলাম ওই ক্লাসটা, স্যার বলছিলেন করিয়ে দেবেন, তো আপনার তো ইন্টারভিউ ছিল তাই হয়তো স্যার বলেন। হ্যাঁ, ইন্টারভিউ ছিল বলে ওই দিন আমি করাতে পারিনি। তো যাই হোক, করাবো স্যার, ওই ক্লাসটা তো অবশ্যই করাবো, যে দিন বাকি গেছে, বাদ গেছে। দেখুন, উম, বিশেষণ। বিশেষণ কাকে বলে? বিশেষণ হচ্ছে যে বিশেষ্যের কি করে? দোষ গুণ অবস্থা বোঝায়। দোষ গুণ দোষ অবস্থাকে গুণ বোঝায়। অবস্থা ভালো মন্দ বোঝায়, তাকে বিশেষণ বা অ্যাডজেক্টিভ বলে। দোষ গুণ অবস্থা ভালো মন্দ এসব বোঝায় নাকি? তা দোষ গুণ অবস্থাই বলি, আর আরেকটা বলি সংখ্যা, আর বলি পরিমাণ, আর বলি রং, এগুলো বোঝায়। তো তাকে বিশেষণ বলে। তো বিশেষণ হচ্ছে কত প্রকার জানা আছে? দেখি তো বিশেষণ কত প্রকার। বিশেষণ হচ্ছে, প্রথমে হচ্ছে নাম বিশেষণ, 2 নম্বর হচ্ছে আমরা বলতে ক্রিয়া পারি বিশেষণ। বিশেষণের বিশেষণ, আর 3 নম্বর আমরা বলতে পারি ক্রিয়া বিশেষণ। তো এই হচ্ছে 3টে বিশেষণের ভাগ। খুব কঠিন কিছু না, একটুখানি, একটু জটিলতা সামান্য থাকবে, বেশি নেই। তো দেখুন, প্রথমে আমরা নাম বিশেষণে যাই। নাম বিশেষণ মানে কি? নাম মানে কি? সেটা বিশেষ, কিন্তু নাম বোঝাবে। না, স্যার নাম বলছি বিশেষণ। নাম বিশেষণের মধ্যে তো বিশেষণের বিশেষণ পড়ছে, মানে বিশেষের বিশেষণ, সর্বনামের বিশেষণ আর বিশেষণের বিশেষণ, এটা তো নাম বিশেষণের মধ্যে পড়ছে। কোনটা? এই বিশেষণের বিশেষণ বললেন না, তো ওটা তো নাম বিশেষণের বিশেষণের বিশেষণ। মধ্যেই পড়ছে ওটা। নাম বিশেষণ নয়, ওটা আলাদা করে করা হয়। অনেক সময় একটার মধ্যে দেখিয়ে দেয়, কিন্তু ওটাকে আলাদা করা যায়, বুঝতে পেরেছেন? ওটা কেন করা যায়? কারণ বিশেষণের বিশেষণটা হচ্ছে বিশেষণকে বিশেষিত করে, নামকে করে না, মানে বিশেষ্যকে করে না। সেই জন্য ওটাকে আলাদা করে করা হয়েছে, বুঝতে পেরেছেন? বা করা যায়। করা হয়েছে হুম বলতে হুম। কিছু কিছু বইতে করা আচ্ছা। করা করেছে, আবার কিছু বইতে করেনি। তো এইরকম করেছে। আমাকে ইন্টারভিউতে একটা প্রশ্ন ধরেছিল, আমি আপনাদের সামনে বলবো একটু পরে, আমি একটু ক্লাসটা করিয়ে নিই। তো আমাকে কনফিউজ করেছিল। তো হয়তো পারিনি, বা হয়তো আমি কিছু একটা গন্ডগোল করেছিলাম। যাই হোক, পরে আমি আলোচনা করছি ওটা। আমি নাম বিশেষণ সম্পর্কে একটু বলবো। সেটা হচ্ছে, নাম বিশেষণ বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন, প্রথমে হচ্ছে বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ এর উদাহরণগুলো দেখুন, তাহলেই হয়ে যাবে। এর স্যার মধ্যে, নাম বিশেষণের ভিতরেই বিশেষের বিশেষণ থাকছে? হ্যাঁ, এর মধ্যেই পড়ছে। ঠিক আছে, আমি নাম বিশেষণটা ক বলে লিখে দিই, ক এর মধ্যে এটা এক। আচ্ছা, বিশেষ্যের বিশেষণ কি? উদাহরণ কি দেওয়া যেতে পারে? কি রাম ভালো ছেলে। হ্যাঁ, আপনারা সোজা উদাহরণ দিলেন এটা। আর আর কোনো উদাহরণ? আর কোনো উদাহরণ? স্যার গঙ্গা পবিত্র নদী, মানে কোনো কিছুর নাম বোঝাচ্ছে বিশেষ্য। হ্যাঁ, মানে যে কোনো একটা নামের পূর্বে বসে, তাই তো? হ্যাঁ। হুম হুম। ওই একটা কবিতার আছে না, আকাশে 7টি তারা, হ্যাঁ হ্যাঁ, পড়েছেন? আকাশে সাতটি তারা। জীবনানন্দ দাশের। হুম হুম। ওখানে একটা লাইন আছে জীবনানন্দ না, দাশ। কিশোরী চাল ধোয়া ভিজে হাত। হুম। ভিজে হাত, এই হাতটা কি? বিশেষ্য। তাহলে এই হাতটা কেমন? ভিজে, এটা হচ্ছে বিশেষণ। তাহলে এই যে হাত হচ্ছে নামপদ বিশেষ্য, তার আগে বসেছে ভিজে বিশেষণ, তাহলে এটাকে আমরা বিশেষ্যের বিশেষণ বলতে পারি। আচ্ছা, এবার যদি বলি যে
সর্বনামের বিশেষণ কি বলা যেতে পারে? সর্বনামের বিশেষণ, সর্বনামের বিশেষণ সর্বনাম কি বলা যেতে পারে? তুমি তুমি সুন্দর, তুমি সুন্দর। বেশ। সর্বনামের বিশেষণ আর একটা আমি বলবো, সর্বনামীয় বিশেষণ। সর্বনামের বিশেষণ আর একটা আমি বলবো সর্বনামীয় বিশেষণ। বলে দিই এর সাথেই বলে দিই সর্বনামীয় বিশেষণ। দেখুন, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? খুব বেশি জটিল পার্থক্য না। সর্বনামের বিশেষণ হচ্ছে সর্বনাম পদের আগে যদি কোনো বিশেষণ পদ বসে তখন তাকে বলা হয় সর্বনামের বিশেষণ। যেমন আমি বললাম, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, এরকম একটা লাইন আছে। তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন। উত্তম হইব না কেন, এইখানে বিশেষণ পদগুলো, সরি, সর্বনাম পদটা দেখুন, তুমি এবং আমি। এই তুমির বিশেষণ হচ্ছে অধম, আর আমির বিশেষণ হচ্ছে কি? উত্তম। তাহলে তুমি অধম, আমি উত্তম, এগুলো হচ্ছে, তুমি হচ্ছে এই সর্বনাম পদ, আর তার বিশেষণ হচ্ছে অধম। আমি হচ্ছে সর্বনাম পদ, তার বিশেষণ হচ্ছে উত্তম। তাহলে এইগুলোকে বলা হচ্ছে, এই যে অধম, উত্তম, এগুলোকে বলা হচ্ছে সর্বনামের বিশেষণ। এবার আমি দেখাবো যে সর্বনাম পদ যখন নিজেই বিশেষণের কাজ করে, সর্বনাম পদ যখন আহ, ওই স্যার চাঁদ, তার মানে সর্বনামের বিশেষণটা সর্বনাম পদের পরে হচ্ছে তো? হ্যাঁ, সর্বনাম পদের পরে বসছে বা আগেও বসতে পারে, ওটা নিয়ে চিন্তার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে সর্বনাম পদটা এখানে মূল বিষয় নয়। মূল বিষয়টা হচ্ছে সর্বনামের কোয়ালিফাইং যে শব্দটা, সেটা হচ্ছে মূল বিষয়, অর্থাৎ এখানে উত্তম বা অধম। আর পরে যখন সর্বনামীয় বিশেষণ আসবে তখন সর্বনাম পদটা নিজেই বিশেষণের কাজ করবে। সর্বনাম পদ যখন নিজেই বিশেষণের কাজ করে তখন তাকে বলা হয় সর্বনামীয় বিশেষণ, কারণ এখানে চারটা হচ্ছে বিশেষ্য। বিশেষ্যের আগে যেটা বসে তাকে বলা হয় বিশেষণ। তো এটা বিশেষণ, কিন্তু বিশেষণ হলেও এটা অ্যাকচুয়ালি একটা সর্বনাম পদ। এটা একটা সর্বনাম পদ, আর যেহেতু এটা সর্বনাম পদ তাই জন্য এটাকে বলা হচ্ছে সর্বনামীয় বিশেষণ। বোঝা গেল কথাটা? না বুঝলে জিজ্ঞাসা করবেন জায়গাটা। হ্যাঁ স্যার, ওটাই আরেকবার বলে দেবেন এই জায়গাটা। স্যার মানে আরেকবার বলে দিন ওইটা তো ওটা। স্যার বিশেষণ বলছেন, কিন্তু ওটা সর্বনামের মতন কাজ করছে বলে। না, বিশেষণ বলছি বলে ওটা সর্বনামের মতন কাজ করছে না, ওটা অ্যাকচুয়ালি সর্বনাম। ওই পদটা হচ্ছে সর্বনাম, কিন্তু এখানে বিশেষণের কাজ করছে, তাই জন্য ওটাকে সর্বনামীয় বিশেষণ বলে। আচ্ছা, কিন্তু স্যার বলছি সর্বনাম বিশেষণ, এটা তো আসলে সর্বনাম, ওইটা এখানে বিশেষণের মতন কাজ করছে বললেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। কিন্তু বিশেষণ বলতে তো স্যার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝাচ্ছে, ওই তাহলে কোনটার মধ্যে পড়ছে? আচ্ছা, আপনারা ওই তো কোনো ইংরেজিতে specific পড়েছেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? হ্যাঁ হ্যাঁ, দিস, দ্যাট, দিস, দোজ, দ্যাট, আচ্ছা দ্যাট, পড়েছেন এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, দ্যাট হচ্ছে তাহলে। হ্যাঁ স্যার, পড়েছি। হ্যাঁ, ওই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের যে বিষয়টা ওইটা এখানে কাজ করছে। এই, ওই, এটা, ওটা, সেটা, ইনি, উনি, এগুলো সবই হচ্ছে ওই, হতে পারে বিশেষণ, হতে পারে যদি কিনা ওটা বিশেষ্যের আগে বসে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। যেমন আপনি ইংরেজিতে বলেন দিস বুক, দিস বুক ইজ মাইন, এরকম হলো, দিস বুক ইজ মাইন। হেয়ার বুক ইজ নাউন, আর দিস হচ্ছে এই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? ঠিক একই রকম ভাবে এখানে ওই চাঁদ, এই ওইটা হচ্ছে সর্বনাম, কিন্তু এটা বিশেষণের কাজ করছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে,
সেই জন্য এটাকে বলা হচ্ছে সর্বনামীয় বিশেষণ। আশা করি এবার বুঝতে পেরেছেন পরিষ্কার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, বলবেন হ্যাঁ সর্বনামের বিশেষণ না সর্বনামীয় বিশেষণ। ধরুন আহ, সে মূর্খ বলিয়া আপনি জ্ঞানী হইবেন না কেন? এখানে বিশেষণ পদ কোনটা আর সেটা কি জাতীয় বিশেষণ বলতে হবে। এখানে বিশেষণ পদ কোনটা আর সেটা কি জাতীয় বিশেষণ? স্যার চেষ্টা করব। মূর্খ আর জ্ঞানী এই দুটো হলো বিশেষণ, কনফিউশন হচ্ছে কিন্তু মনে আর একটা হচ্ছে ওই সর্বনাম পদের বিশেষণ। বলুন বাকিরা, শিগগিরই বলুন। বলুন। যখন সর্বনামের বিশেষণ হচ্ছে তখন এটা হচ্ছে আপনার স্যার সে হচ্ছে সর্বনাম, মূর্খ হচ্ছে বিশেষণ। তো এটা তো স্যার মানে সর্বনামের বিশেষণ হচ্ছে। আপনি ঠিক, জ্ঞানী। বাহ, সর্বনামের বিশেষণ হচ্ছে, খুব ভালো। তাহলে এটা বুঝতে পেরেছেন? হুম, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, তাই তো মনে হলো। আচ্ছা, ঠিক আছে, এবার আরেকটা উদাহরণ দিচ্ছি। এখানে কোনো ছাত্র পড়াশোনা করে কি? এখানে কিছু আছে বিশেষণ? বলুন, এখানে কোনো বিশেষণ আছে? উম, বিশেষণ এখানে বিশেষণ নেই এখানে স্যার। বাকিরা বলুন, ভুল হলে বলুন না, বিশেষণ তো ভুল হচ্ছে টুল না ঠিক স্যার ঠিক এখানে। করে কোনো ব্যাপার নাকি? বিশেষণ বলতে যেগুলোকে বোঝায় সেটা তো এখানে পাওয়া যাচ্ছে না। বিশেষণ বলতে যেটা বোঝায় সেটা এখানে পাওয়া যাচ্ছে না। মানে অন্যভাবে যদি দেখি, মানে বিশেষণ বলতে সংখ্যা বোঝায়। কোনো ছাত্র যখন বলছি, এটাতে কি কোনোভাবে বিশেষণকে বোঝানো হচ্ছে? মানে আমি যখন কোনো বলছি, আচ্ছা, মানে কোনো ছাত্রই নয়, মানে আমার মনে হলো এটা যেহেতু। হুম, আচ্ছা, উম, ইংরেজিতে এনি, এ এন ওয়াই, এনি, এটা কি একটা অ্যাডজেক্টিভ? কোনো স্যার কোনোটা হচ্ছে এখানে বিশেষণ। ঠিক আছে, আমি বললাম এনি, এটা কি কোনো অ্যাডজেক্টিভ? হ্যাঁ স্যার, এক এনি একটা বিশেষণ হবে। বাকিরা বলছেন না কেন? বুঝতে পারছেন না নাকি? এই জায়গাটা দেখুন ভালো করে। আমি যদি বলি এনি স্টুডেন্ট, স্টুডেন্ট তো নাউন, তাহলে এনিটা কি হবে তখন? অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কি জাতীয় অ্যাডজেক্টিভ জানেন? ইনডেফিনাইট অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ইনডেফিনিট। আপনারা এগুলো ইনডেফিনিট করেছেন? অ্যাডজেক্টিভ। এইরকম এই ভাগগুলো করেছেন, অ্যাডজেক্টিভের বা প্রোনাউনের ভাগগুলো করেছেন? করেছি তো স্যার, কিন্তু যখন আপনি জিজ্ঞাসা করছেন একটু মানে কিরকম গুলিয়ে যাচ্ছে বলার সময়। হ্যাঁ, মানে মনে তাহলে হচ্ছে কোনোটা হবে, কিন্তু এত কনফিউজড হয়ে যাচ্ছি। কোন এই এখানে ছাত্রটা হচ্ছে বিশেষ্য, তাহলে কোনোটা কি হবে? এখানে বিশেষণ। এবার বিশেষণ। এই কোনোটাই হচ্ছে একটা প্রোনাউন, মানে সর্বনাম। অ্যাকচুয়াল এটা সর্বনাম, কিন্তু এটা বিশেষণের জায়গায় বসেছে বা বিশেষণের মতন কাজ তাই এটা করছে, সর্বনামীয় বিশেষণ। তাই এটা সর্বনামীয় বিশেষণ। আশা করি এবার বুঝে গেছেন।
হ্যাঁ স্যার, এবার বুঝেছি। হুম। কয়েকটা এক্সাম্পল দিলে এরকম ভাবে স্যার বুঝতে পারবো। এবার দেখুন পরের টাইপে যাচ্ছি। এটা এবার 3 নম্বর হবে না? ও না, 3 হয়ে গেছে, এবার 4 হবে। দেখুন 4 নম্বরে আমি বলছি অব্যয়জাত বিশেষণ। অব্যয়জাত বিশেষণ অর্থাৎ যখন অব্যয় পদ বিশেষণের মতন কাজ করে তখন তাকে বলা হয় অব্যয়জাত বিশেষণ। যখন অব্যয় পদ বিশেষণের মতন কাজ করে তখন তাকে বলা হয় অব্যয়জাত বিশেষণ। কি বললাম, বোঝা গেল? যখন অব্যয় পদ বিশেষণের মতন কাজ করে তখন তাকে কি বলে? অব্যয়জাত বিশেষণ। যেমন আমি যদি বলি আচমকা ঝড় উঠেছে, ঝড়টা কি এখানে? বিশেষ্য। বিশেষ্য। এবার তার আগে রয়েছে আচমকা, তাহলে ঝড়টা কেমন ভাবে উঠেছে? না আচমকা। এবার এই যে আচমকা, এটা একটা অব্যয় পদ, এটা একটা অব্যয়, কিন্তু এটা বিশেষণের জায়গায় বসে আছে। যেহেতু বিশেষ্যের আগে বিশেষণ বসে, তাই বিশেষণের জায়গায় বসে আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অব্যয়জাত বিশেষণ। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা চিন্তায় পড়া গেল, আচ্ছা চিন্তায় পড়া গেল, এরকম একটা বাক্য। এই চিন্তা এটা একটা বিশেষ্য পদ, আচ্ছা এটা একটা অব্যয় পদ, কিন্তু এটা বিশেষণের জায়গায় বসেছে, তাই এটা অব্যয়জাত বিশেষণ। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হুম। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা একদম ক্লিয়ার করে রাখবেন। অব্যয়জাত বিশেষণ, সর্বনামের বিশেষণ আর সর্বনামীয় বিশেষণ। এবার দেখুন 5 নম্বরে আমরা বলবো সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ, আর এর সাথেই আমরা রিলেট করব, বলবো পূরণবাচক বিশেষণ। কার্ডিনাল নাম্বার পড়েছেন ইংরাজিতে? অর্ডিনাল, কার্ডিনাল এই নাম্বার পড়েছেন? হ্যাঁ স্যার পড়েছি। কি বিষয়? স্যার 1 2 3 আর হাফ, 1/3, 1/4 এগুলো। না না, ফার্স্ট সেকেন্ড থার্ড। কার্ডিনাল মানে হচ্ছে এই পূরণবাচক বাংলায়, আমি একটু বলে দিই। আর সংখ্যাবাচক দ্যাট ইজ অর্ডিনাল নাম্বার, যেটাকে ইংরেজিতে বলে। আপনি বলছেন 1, বা আপনি বললেন 1, আপনি বললেন 2, এগুলো হচ্ছে সংখ্যাবাচক। আর পূরণবাচক হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম করে করে চলবে। তো আমি বললাম ভালো করে দেখুন, নবমী, ওরে নবমী নিশি না হইও রে অবসান, এটা একটা শাক্ত পদকর্তা, বিখ্যাত একটা পদ, ওরে নবমী নিশি। তাহলে নিশিটা হচ্ছে বিশেষ্য, ভালো কথা, রাত। তাহলে নবমীটা কি সংখ্যাবাচক বিশেষণ নাকি পূরণবাচক বিশেষণ? পূরণবাচক। পূরণবাচক। পূরণবাচক স্যার। পূরণবাচক। তাহলে নবমীর সংখ্যাবাচক কি হবে? 9। নয়। 9। এবার এটা নবমী বলেছে, স্ত্রীলিঙ্গে করেছে এটাকে, যাই হোক,
যদিও এর মূল শব্দটা পূরণবাচকে হয় নবম। কি হয়? নবম। তাহলে এটা কিন্তু একটা পূরণবাচক বিশেষণ হয়ে গেল, নবমী। কিন্তু সংখ্যাবাচক বিশেষণ কেমন হলো? একটা গান আছে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সমুদ্র 13 নদী পারে, কিরকম একটা গান আছে জানো? ওরকম 7 সমুদ্র লিখলাম এখানে। স্যার সমুদ্র ছিল না স্যার, 7 সাগর ছিল। ওই হলো, আমি ভুলে গেছি গান। তাহলে এটা হচ্ছে বিশেষ্য। এই যে 7, এটা কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাবাচক বিশেষণ। কেন? কারণ যদি পূরণবাচক হতো তাহলে সপ্তম করতে হতো, সপ্তম। কিন্তু এখানে সপ্তম নেই, এখানে 7 আছে। তাহলে এটা কিন্তু একটা অর্ডিনাল নাম্বার, মানে সংখ্যাবাচক বিশেষণ। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝেছি। ক্লিয়ার স্যার। বাহ, একদম পুরো ক্লিয়ার। সংখ্যাবাচক আর পূরণবাচক। হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার লাস্টেরটা যেটা বললেন এই 7 সমুদ্রের ব্যাপারটা, ওটা তো স্যার 7 আছে মানে ওটা সংখ্যাবাচক, সপ্তম থাকলে পূরণবাচক হতো তো? হুম। হুম। এইবার আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বলবেন যে এটা কি হবে। মনে করুন 10 নম্বর অধ্যায়, এই 10 নম্বর অধ্যায়, এখানে কি বিশেষণ হবে? সংখ্যাবাচক। বাকিরা? সংখ্যাবাচকই তো মনে হচ্ছে। সংখ্যাবাচক। হুম, সংখ্যাবাচক। এবার দেখুন, আপনাদের একটা খুব ভালো কথা বলি। পূরণবাচক এর আরেকটা নাম হচ্ছে ক্রমবাচক। ক্রমবাচক। আর ক্রম মানে বোঝেন তো? হ্যাঁ, কি ক্রম মানে কি? ওই স্যার একটার পর পরপর একটা যখন পরপর। হয়। আচ্ছা, যদি বলতো 10 অধ্যায় আছে বইতে, ভালো করে বুঝবেন, 10 অধ্যায় আছে, আর আমি আমি 10 নম্বর অধ্যায় পড়ছি। আচ্ছা, 10 অধ্যায় আছে হলে ওটা হতো সংখ্যাবাচক বিশেষণ, আর 10 নম্বর অধ্যায় পড়ছি হলে হবে পূরণবাচক, কারণ ওটার ক্রম বোঝাচ্ছে। এবার বুঝেছেন? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে কথা, বোঝাটাই হচ্ছে দরকার। মুখস্থ করে কোনোদিন ব্যাকরণ শেখা যায় না, বোঝাটা দরকার। 10 নম্বর অধ্যায়, আমি 10 নম্বর না বলে আমি যদি এরকম লিখতাম তাহলে তো আপনারা এক্ষুনি বলে দিতেন, এক্ষুনি বলে দিতেন না? 10ম অধ্যায়। 10ম অধ্যায় হলে তো সেটা একবারে আমরা পূরণবাচক বলতাম। পূরণবাচক। হ্যাঁ, কিন্তু 10 নম্বর যেই বলেছি সেই কি হয়ে গেল? গন্ডগোল হয়ে গেল। ওটা হ্যাঁ। এবার আমি যদি বলি আহ, হুম, 10ই আষাঢ় আমার জন্মদিন। এই 10ই আষাঢ় এখানে কি আছে? স্যার পূরণবাচক মনে হচ্ছে। ঠিক করে বলুন ভেবে চিনতে সবাই। স্যার 10ই আষাঢ় যখন বলছি সেক্ষেত্রে তো কোনো ক্রমকে বোঝাচ্ছে না, একটা পার্টিকুলার এক্সাক্ট ডেটকে বোঝানো হচ্ছে পুরো বছরের মধ্যে থেকে, তো তাহলে তো এটা সংখ্যাবাচক মনে হচ্ছে। আচ্ছা, এবার সংখ্যাবাচক হবে স্যার। কে বললেন সংখ্যাবাচক হবে?
স্যার সংখ্যাবাচকই তো মনে হচ্ছে, কারণ এটা তো আমি বললাম একটা কে বলছেন, মানে আপনার 10। গলাটা চেনা চেনা লাগছে। ও স্যার, ওখানে স্যার ইয়েতে এসএলএসটি ব্যাচে ছিলাম। আচ্ছা, এইবার আমি বলি ম্যাডাম, কি বলিব শুনুন ভালো করিয়া। দশই আষাঢ় বলতে 1 2 3 করে পর পর ক্রম গিয়ে 10 তারিখে দিনটাকে বোঝাচ্ছে, তাই না? তাহলে তো স্যার আগেরটাতে যখন হ্যাঁ আমরা স্যার। বলছি 10 অধ্যায় আছে, সেখানেও তো আমরা কাউন্ট করেই 10 অধ্যায়তে পৌঁছাচ্ছি, যে না, 10টা অধ্যায় 10 আছে। অধ্যায় কাউন্ট করে পৌঁছাচ্ছি না, আমি টোটাল বলছি। মোট 10টা অধ্যায় আছে। আর 10ই আষাঢ় আমার জন্মদিন মানে আমি 10 কাউন্ট করছি না, মোট করছি না, আমি পর পর যাচ্ছি। পর পর গিয়ে 10 নম্বর তারিখে আমার জন্মদিন হচ্ছে। ভালো করে ভাবুন একটু। আমি যদি বলি বইটায় 10টা অধ্যায় আছে, তাহলে কোথায় আমি পর পর যাচ্ছি, ক্রম বোঝাচ্ছে নাকি মোট যোগফলটাকে বোঝাচ্ছে? হ্যাঁ, মোট যোগফলকে বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, আর আমি যখন বলবো 10ই আষাঢ় আমার জন্মদিন, তাহলে কি 10ই আষাঢ় ওই 1 থেকে 10 তারিখ পর্যন্ত যোগফলকে বোঝাচ্ছে? না, যোগফলকে বোঝাচ্ছে না এক্ষেত্রে। তাহলে কি বোঝাচ্ছে? ওই 10 নম্বর 1 থেকে দিনটাকে 10 অব্দি বোঝাচ্ছে না? কাউন্ট করে দেওয়া হচ্ছে। ওই 10 নম্বর দিনটাকে বোঝাচ্ছে না? বলুন, ওই পূরণ 10 বাচক নম্বর হবে না। দিনটাকে বোঝাচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে ওটা পূরণবাচক বা ক্রমবাচক হবে না? বুঝতে পারলেন? পেরেছি স্যার, এটা একটু কনফিউজিং আর কি। কেন কনফিউজিং কেন? আপনি ভালো করে ভাবুন। আমি 10ই আষাঢ় জন্মদিন পালন করব, আর এখানে 10টি আম আছে। এবার আমাকে বলুন তো, 10টি আম তো আপনি কাউন্ট করলেন, যোগ করে পেলেন। আর 10ই আষাঢ় আমার জন্মদিন পালন হবে, তখন কি আমি ওটাকে কাউন্ট বা যোগ করে পেলাম, নাকি পরপর 10 তারিখ পর্যন্ত গেলাম 1 তারিখ থেকে, তারপরে আমার ওই দিনটাকে আমি পালন করব? কোনটা? হ্যাঁ, মানে এখানে 10টা আম আছে যদি বলি, তাহলে ওটা হয়ে যাবে আপনার সংখ্যা। সংখ্যাবাচক। আর যখন আপনি এরকম বলছেন, কোন এক্সাম্পল দিচ্ছেন যে 10ই আষাঢ় জন্মদিন, এরকম এটা হবে তাহলে পূরণবাচক, যেহেতু এখানে কাউন্ট করে যাচ্ছি, টোটাল করছি না। হুম, পরপর তাই তো যাচ্ছি। ব্যাপার। ব্যাপারটা কি খুব মানে ঘোটালা নাকি? আমার খুব ঘোটালা লাগছে সংখ্যাবাচক আর পূরণবাচকটা। কিসের? প্রথমে সহজ এ তো লাগছে। একদমই ঘোটালা নয়, এ একদমই সাফ সুতরা বিষয়। ঠিক আছে? হ্যাঁ, মানে সাবজেক্টটা বিষয়, কিন্তু এই ক্রম ব্যাপারটা যখনই চলে আসছে, তখন একটু প্র্যাকটিস করলে আর কি ব্যাপারটা মাথায় ঢুকে যাবে। আচ্ছা, আপনারা মনে রাখবেন, জাস্ট এইটুকু বলে দিচ্ছি। হুম, মনে করুন পয়লা, ভালো করে দেখবেন, হ্যাঁ? পয়লা, এটা সংখ্যাবাচক হবে না পূরণবাচক হবে? পয়লা, পয়লা তো তাহলে পূরণবাচক আমি হবে। লিখেই দিলাম। পয়লার পরে আমি লিখলাম হ্যাঁ, দোসরা, দ্যাট ইজ অলসো পূরণবাচক। এটা পূরণবাচক। হ্যাঁ। হুম। আমি বললাম তেসরা বা তেসরা, এটাও পূরণবাচক। এটাও পূরণবাচক। আমি বললাম চৌঠা, ভালো করে দেখবেন, হ্যাঁ? চৌঠা, এটাও পূরণবাচক, কারণ এগুলো এক একটা দিনকে বোঝাচ্ছে, তাই তো? হুম। এবার বললাম পাঁচই, পাঁচই, এই পাঁচই করতে করতে আপনি চলে যান 18ই পর্যন্ত। 18ই, 18ই, এই টোটালটা পূরণবাচক। 5ই, 6ই, 7ই, 8ই, 9ই, 10ই, 11ই, 12ই, 13ই, 14ই, 15ই, 16ই, 17ই, 18ই, এই যে হর্ষইকার যদি যুক্ত থাকে পরে, তাহলে সব পূরণবাচক হবে। এবার চলে আসুন 19-এ, 19-এ, 19-এ আশ্বিন, 19-এ কার্তিক। কি বললাম, বোঝা গেল? হুম। মানে এ যোগ করলাম। অথবা আপনি এখানে করতে পারেন 19 নম্বর, 19 নম্বর, 19 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায়, একটু আগে করেছিলাম মনে আছে?
হ্যাঁ স্যার। তার মানে নম্বর যদি যোগ করে দেন নম্বর, তাহলে হয়ে যাবে পূরণবাচক। যেমন আমি বললাম 20-এ, 20 মানে কি? 20। 20। বা আমি ওটা না বলে আমি বললাম 20 নম্বর, তাহলেও পূরণবাচক, তাহলেও পূরণবাচক। এইবার চলে আসুন 20-এ থেকে শুরু করে 21-এ, 22-এ, 23-এ, 24-এ, 25-এ, 26-এ, 27-এ, 28-এ, 29-এ, 30-এ, 31-এ, 32-এ, এরকম করে বলতে বলতে যাই তো আমরা। হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম, এই যে যত এরকম করে বলবেন, 50-এ, 51, 52, 53, 54, এই যে হ্রস্বই একার যুক্ত সব পূরণবাচক হবে, নো ডাউট পূরণবাচক হবে। কি বললাম, বোঝা গেল কথা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম, এইবার এটা তো, এগুলো হচ্ছে বাংলা পূরণবাচক সংখ্যা, বাংলা। ঠিক তেমন ভাবে স্যার আমরা যে একটা উদাহরণ করলাম এর আগে, আমি 10 নম্বর অধ্যায়ে পড়ি, ওটা নম্বর আছে বলে আপনি বললেন যে ওটা ক্রমবাচক হবে। হ্যাঁ, ক্রমিত পূরণ, পূরণ। ক্রমবাচকই তো তাহলে এটা, পূরণবাচক একই। ক্রম মানে কি পূরণ? আচ্ছা আচ্ছা, মানে ওদের, ক্রমবাচক মানেই তো আচ্ছা আচ্ছা পূরণবাচক। আচ্ছা। ঠিক আছে, এত হ্যাঁ ডিপে হ্যাঁ। পড়ালে সিলেবাস শেষ হবে না। ঠিক আছে, তাও যদি হাতে অগুন্তি, মানে অগুন্তি না, মোটামুটি 7-8 মাস সময় থাকে, থাকতো আর কি, যদি থাকে আর কি, তাহলে খুব ভালো করে সিলেবাস শেষ হয়ে যাবে। আমি জানি না পরীক্ষা কবে হবে, আদৌ মার্চ মাসে নেবে কিনা বা নিতে পারবে কিনা, দেখা গেল নোটিফিকেশন করলো, নিল না। ভোট তো মার্চ এপ্রিল মাসেই তো ভোট হবে। তো যাই হোক, সংস্কৃততে আমরা কি বলতে পারি? সংস্কৃতেতে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এটা বললাম। এবার স্ত্রীলিঙ্গে যদি আমরা বলি, তাহলে হবে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশ, একাদশী, দ্বাদশ, দ্বাদশী, ত্রয়োদশ, ত্রয়োদশী, চতুর্দশ, চতুর্দশী, এরকম করে করে আসবে, অষ্টাদশ, অষ্টাদশী। এবার যখন 19 নম্বরে আসবে সংস্কৃতে, তখন বলবো ঊনবিংশতিতম, ঊনবিংশতিতম, এটা হচ্ছে 19। যেটাকে আমরা 19-এ বলছি, 19-এ বাংলায়, সেটাকে আমরা সংস্কৃতে বলি ঊনবিংশতিতম। ঠিক তেমনি ভাবে বাদ দিয়ে দাও, দিয়ে লেখো বিংশতিতম, মানে 20। এটা এরকম ভাবে সংস্কৃতে আসছে। এবার একবিংশতি, দ্বাবিংশতি, ত্রয়োবিংশতি, চতুর্বিংশতি, পঞ্চবিংশতি, ষষ্ঠবিংশতি, সপ্তবিংশতি, অষ্টবিংশতি, ঊনত্রিংশতি, ঊনত্রিংশতি, মানে এক কম, কথার অর্থ হচ্ছে এক কম, ঊনত্রিংশতি মানে 29, 29-এ, আমি একটু ঠিকভাবে লিখে দিই, 29-এ। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। এইভাবে চলবে। হ্যাঁ, 29-এর পরে ত্রিংশতি, একত্রিংশতি, দ্বাত্রিংশতি, ত্রয়োত্রিংশতি, চতুর্ত্রিংশতি, এরকম করে করে আবার চলবে। চলে যখন 40 আসবে, তখন তার আগে লিখতে হবে 39, 39 মানে 39। স্যার একটা বানান নিয়ে কথা আছে, যখন সংস্কৃতে আমরা উনো করছি, মানে উনো করছি মানে ওই 20 বা 30-এর আগেরটা করছি, তখন স্যার ওটাতে অটা মানে উটা স্যার দীর্ঘ উ হচ্ছে। আর যখন আমরা বাংলায় 19 নম্বর লিখছি, তখন ওটা রস্য উকার হবে তো? হ্যাঁ, কারণ ওটা তো তদ্ভব শব্দ হয়ে যাবে তখন। আর ঊনবিংশতি, এটা তো সংস্কৃত তৎসম শব্দ, আর তৎসম শব্দ তো দীর্ঘ উকার বসে, আর হ্যাঁ। তদ্ভবতে হস্য উকার বসে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেছে এবার?
সংখ্যাবাচক আর পূরণবাচক নিয়ে আর কোনো সমস্যা? না না না। ঠিক আছে, খুব ভালো, যদি অসুবিধা না থাকে। এবার এটা কত নম্বর গেল? 6 গেছিল নাকি? এটা স্যার 6 হ্যাঁ স্যার, 6 এবার 6। 7 নম্বর দেখুন, সম্বন্ধ বিশেষণ। দন্তস্ব ময় বয় দন্ত নয় ধয়। সম্বন্ধ বিশেষণ। সম্বন্ধ পদ জানেন তো, র বা এর বিভক্তি যুক্ত থাকে। র বা এর বিভক্তি যুক্ত থাকলে তাকে সম্বন্ধ পদ বলে। র বা এর বিভক্তি। এবার দেখুন একটা উদাহরণ দিচ্ছি। যদি বলি নদীর পাড়, এরকম একটা অংশ বললাম, তাহলে পাড় হচ্ছে বিশেষ্য। পাড়টা কার? না নদীর। সম্পর্ক বোঝাচ্ছে, সম্পর্ক মানে সম্বন্ধ, আর আগে বসেছে তাই বিশেষণ। তাহলে এটাকে সম্বন্ধ বিশেষণ বলা যায়। ঠিক আছে, বলুন, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে সম্বন্ধ বিশেষণ এরকম ভাবে আপনারাও নতুন নতুন শব্দ তৈরি করতে পারবেন। কি বলা যেতে পারে বলুন তো? এটা উদাহরণ দিন না। পারবেন না বলতে? দেখুন, কিছু মাথায় আসছে না। মাথায় আসছে না? ফুলের গন্ধ হ্যাঁ, ফুলের গন্ধ। বা ফুলের সৌরভ, এরকম বললাম। তাহলে এই যে ফুলের, এটা সম্বন্ধ বিশেষণ হবে, কারণ এখানে এর বিভক্তি যুক্ত আছে। আমি যদি বলি পড়ার ঘর, পড়ার ঘর, তাহলে ঘরটা বিশেষ্য, পড়ারটা তাহলে কি হয়ে যাবে তখন? সম্বন্ধ বিশেষণ। র, র বিভক্তি আছে। বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এটা। তাহলে সম্বন্ধ বিশেষণ বোঝা গেল। এবার একটা হ্যাঁ উদাহরণ স্যার। দিন। এবার একটা উদাহরণ দিন। কেউ কেউ, এনিওয়ান, কেউ দিতে পারবে দিনের না? আলো হবে? স্যার আমার বই। দিনের আলো। হ্যাঁ, দিনের আলো তো অবশ্যই হবে। যিনি বললেন আমার বই, সেটাও হবে। আমার গণিত, আমাদের পরিবেশ হবে না? হুম। এরকম কিন্তু করে স্যার তো। একটা কথা বলবো, আমার মানে ওক্ষেত্রে স্যার আপনি যখন র আর এর যুক্ত করছেন, র আর এর বিভক্তি, আমার এর ক্ষেত্রে ওভাবে তো ব্যাপারটা হচ্ছে না, না? ওভাবেই হচ্ছে, দেখুন, ওভাবেই হচ্ছে। আপনারা হয়তো জানেন না বলে বুঝতে পারছেন না। আমি এর সাথে র বিভক্তি যোগ করলে হয় আমার। ঠিক আছে, আমাদের, আচ্ছা। আমাদের, এটা হচ্ছে আমরা, এর সাথে এর বিভক্তি যোগ করলে হয় আমাদের। আচ্ছা। তাহলে ওভাবেই হচ্ছে। তাহলে সম্বন্ধ বিশেষণ হয়ে গেল। হ্যাঁ স্যার। ডাউট আছে? নো স্যার। না নো স্যার, এটা ডাউট। ডাউট নেই। তাহলে নাম বিশেষণ হয়ে গেছে, এবার বিশেষণের বিশেষণ। আর একটা আছে ক্রিয়া বিশেষণ। আমি তো শর্টে করলাম, আর এর ভেতরে আর কিছু বলিনি আমি, দরকার নেই অত। স্যার নাম বিশেষণের মধ্যেই 7খানা পয়েন্ট হলো, সাব পয়েন্ট আর কি। হুম, হ্যাঁ, ওর ভেতরেও ভুলে আরো গেছিলাম, পয়েন্ট আরো ছিল, দুটো আমি আছে। বলিনি। ওর ভেতরেও আরো পয়েন্ট ছিল, আমি বলিনি। লাগবে না স্যার ওগুলো? দরকার নেই, লাগবে না। অত জটিল পটিল দেবে আচ্ছা। না আপনাদের। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ স্যার। চিন্তার কোনো কারণ নাই। দেখুন, বিশেষণের বিশেষণ, এটা তো আপনারা সবাই জানেন। বিশেষণ পদের বিশেষণ। যেমন আমি বললাম
মাথার উপর ভয়ঙ্কর কালো রাত, এরকম বললাম একটা অংশ। ভয়ঙ্কর আর কালো। রাত হচ্ছে বিশেষ্য, না, রাতটা বিশেষ্য, রাত বিশেষ্য, এটা বিশেষণ, আর কালো আর এই বিশেষণ, আর ভয়ঙ্কর ভয়ঙ্করটা হচ্ছে বিশেষণের কালোর বিশেষণ। বিশেষণ, তাহলে এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। বুঝা গেল? হ্যাঁ স্যার। যেমন আমি যদি বলি, আর কি বলা যেতে পারে বলুন না? হুম খুব ভালো ছেলে। হুম, খুব ভালো ছেলে। অসম্ভব কঠিন পরীক্ষা। অসম্ভব কঠিন পরীক্ষা। হুম, অসম্ভব সহজ পরীক্ষাই হবে। না স্যার, এত বছর পর বাংলার এই গ্রামার গুলো পড়ছি, প্রচন্ড টেনশন হচ্ছে পড়ার সময়, মানে এখন ক্লাস করতে করতেই। আপনাদের যেরকম এইটা দেখলে মানে এই বাংলা দেখলে টেনশন হচ্ছে, আমার তেরকম অঙ্ক দেখলে টেনশন হয়। অসম্ভব আর খুব, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ, এই দুটো। কারণ ভালোটা হচ্ছে বিশেষণ, এখানে সহজটা হচ্ছে বিশেষণ, ছেলেটা হচ্ছে বিশেষ্য, পরীক্ষা হচ্ছে বিশেষ্য। তাই জন্য এই খুব আর অসম্ভব হচ্ছে বিশেষণের বিশেষণ। এটা খুব একটা বেশি অসুবিধা তো নেই। আচ্ছা, এই যে বিশেষণের বিশেষণ, অ্যাকচুয়ালি এই বিশেষণের বিশেষণকে ইংরেজিতে অ্যাডভার্ব বলে। কি বলে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলে। এই জাস্ট একটু স্মরণ করালাম, আপনারা ইংলিশটা করেছেন তাও আমি বললাম আর কি। আচ্ছা দেখুন, এবার আসছে ক্রিয়া বিশেষণ। আরো উদাহরণ যেখানে যা পাবেন সব গ্যাদার করবেন, ঠিক আছে? উদাহরণ বেশি বেশি করে করবেন। ক্রিয়া বিশেষণ হচ্ছে বিশেষণের আগে বসে, এই সরি ক্রিয়ার আগে বসে, ক্রিয়ার আগে বসে, ক্রিয়ার আগে বসে ক্রিয়ার সম্পর্কে ব্যাখ্যা দান করে, তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব। যেমন আমি বললাম ধীরে চলো, তাহলে চলোটা হচ্ছে ক্রিয়াপদ, কেমন ভাবে চলো? ধীরে চলো। আহ আস্তে কথা বলো। আস্তে কথা বলো। সেখানে যেও না, সেখানে যেও না, যেও না হচ্ছে ক্রিয়াপদ, আর সেখানে হচ্ছে তাহলে ক্রিয়া বিশেষণ। ধীরেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, সেখানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে না? আচ্ছা যদি বলি আহ সকালে যাব, সকালে যাব, যাবোটা হচ্ছে ক্রিয়াপদ, সকালে হচ্ছে সময় বোঝাচ্ছে, সময় বোঝালেও ক্রিয়া বিশেষণ হয়। জায়গা বোঝালে ক্রিয়া বিশেষণ হয়, ম্যানার বা আচরণ বোঝালে ক্রিয়া বিশেষণ হয়। তো এইগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। অসুবিধা নেই তো বুঝতে? না হ্যাঁ, স্যার, জলদি বুঝেছি। আসবো। হ্যাঁ জলদি আসবো। আরো বলুন, দু একটা বলুন। স্যার একটা কথা মাথায় এলো, যখন ওই পড়ি আমরা কোথাও যে দুরন্ত গতিতে ছুটে চলেছে, হুম, তখন কোনটা হবে? দুরন্ত গতিতে ছুটে চলেছে। দুরন্ত হচ্ছে এখানে কি? বিশেষণ। দুরন্ত। তাহলে এই এটা কি জাতীয় বিশেষণ? ছুটে চলেছে কেমন ভাবে, কেমন ভাবে, তাহলে ক্রিয়া বিশেষণ হবে। কি হবে? ক্রিয়া বিশেষণ কোনটা হবে তাহলে? দুরন্ত গতিতে। মানে পুরোটাই দুরন্ত গতিতে, পুরোটাই ক্রিয়া বিশেষণ হবে? হুম, আচ্ছা আচ্ছা। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে এইটুকুতে আর কোনো সমস্যা নেই তো? মাগো, না স্যার। তাহলে তো অনেক হয়ে গেল বোঝা, আজকে তো অনেক হয়ে গেল। স্যার একটু রিকোয়েস্ট করবো? হ্যাঁ